ফর যোগ কালচার থেকে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান আমরা যেটা আয়োজন করেছি, আয়ুর্বেদের ভূমিকা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের প্রথমেই আমাদের ধন্বন্তরী দেব আছেন, তার প্রতিকৃতিতে মাল্যদান হবে, প্রদীপ প্রজ্বলন হবে। আমাদের আজকে সম্মাননীয় ডাক্তারবাবু যাকে আমরা পেয়েছি আলোচনা সভায়, ডাক্তার দেবব্রত সেনগুপ্ত, তার সম্পর্কে আমি পরিচয় পরে জানাচ্ছি। এছাড়াও আমাদের গুগল মিটে অনেক গুণীমানী মানুষজন আছেন। আমরা আজকে যে পুরো সেশনটা পুরোটাই ডাক্তারবাবুর জন্য, ডাক্তারবাবুর কাছ থেকে আমরা শুনবো। অনেকে ক্লাস করছেন, ক্লাস ঠিক কথা, এটা একটা ওয়েবিনার। এখান থেকে আমরা আয়ুর্বেদ সম্পর্কেই জানবো ডাক্তারবাবুর কাছ থেকে। এবার আয়ুর্বেদ বললে তো শুধু হবে না, তার সঙ্গে কিছু আয়ুষের আরো যে ডিসিপ্লিন গুলো আছে সেইগুলোকে নিয়েও হয়তো যোগ মাঝে কিছুটা আসতে পারে, প্রাণায়াম আসতে পারে, ধ্যান মেডিটেশন আসবে, এইসবগুলো আসবে। সেগুলো আমরা যেটুকু পারবো ডাক্তারবাবুর কাছ থেকে জানবো, আমরাও নিজেরা আলোচনা অংশগ্রহণ করব। আর পুরো ব্যাপারটাই ডাক্তারবাবু বলবেন। তো শুরুতেই আমরা প্রথমে প্রদীপ প্রজ্বলন করব। আমাদের আজকের এই মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন করছেন ডাক্তার সেনগুপ্ত, দেবব্রত সেনগুপ্ত। এরপরে আমাদের ধন্বন্তরী দেবের প্রতিকৃতিতে মাল্যদান করবেন এবং আমি পুষ্পার্ঘ্য নিবেদন করব। আমরা যারা আছি আজকে যারা প্রত্যেকেই এই ওয়েবিনার বা এই ধরনের গুগল মিট সম্পর্কে আমরা জানি। আমাদের যারা আছেন ওখানে তাদের একটু অনুরোধ করব, ভিডিওটা এবং অডিওটা মিউট করে দেবেন। অডিওটা অবশ্যই মিউট করবেন। আর আমরা প্রথমেই যে মানুষটিকে আজ পেয়েছি, ডাক্তার দেবব্রত সেনগুপ্ত মহাশয়, ওনার সম্পর্কে একটু জানিয়ে দিই। ওনার কোয়ালিফিকেশন BA MS ক্যাল, MD আয়ুর্বেদ, কায়া চিকিৎসা মেডিসিনের উপরে। ওনার যে কর্মজীবনে উনি এখন সরকারি চাকুরি করেন, সরকারি চাকুরিরত। তো তার আগে উনি আয়ুর্বেদ শিক্ষা গ্রহণের পরেই উনি যে সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন একটু জেনে নেওয়া ভালো। উনি শ্রী বৈদ্যনাথ আয়ুর্বেদ প্রাইভেট লিমিটেড তার প্রোডাকশন অফিসার হিসেবেও উনি দীর্ঘদিন কাজ করেছেন। উনি কাজ করেছেন ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ আয়ুর্বেদিক ড্রাগ ডেভেলপমেন্ট
একজন সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে, উনি সেন্ট্রাল গভর্নমেন্ট, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন। উনি লেকচারার হিসেবে কাজ করেছেন বেলা শঙ্করপুর রাজীব গান্ধী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হসপিটালে একজন লেকচারার হিসেবে কাজ করেছেন। উনি ইএসআই বজবজের একজন এক্স আয়ুর্বেদিক মেডিকেল অফিসার হিসেবে উনি কাজ করেছেন। বর্তমানে উনি স্টেট আয়ুর্বেদিক ডিসপেন্সারিতে আমাদের শালবনী ব্লকের ভীমপুরে উনি সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার হিসেবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এবং এই প্যান্ডেমিক কোভিড সিচুয়েশনে আমাদের মেদিনীপুরে যে আয়ুষ হসপিটাল ছিল, উনি সরকারি নির্দেশ মতো বিভিন্ন ডিউরেশনে সেই কোভিড পেশেন্টদের অত্যন্ত দায়িত্ব সহকারে উনি তার দায়িত্ব পালন করেছেন। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এর আগে আমাদের বিশুদ্ধ যোগচিত্ত বিকাশের আমরা যে যোগার উপরে ধারাবাহিক একটি অনুষ্ঠান করেছিলাম ওয়ার্ল্ড যোগা ডেতে, ওনার তখন আসার কথা ছিল, ডাক্তারবাবু আসার কথা ছিল, কিন্তু উনি নিজে বলেছেন যেহেতু উনি ওই একটা আয়ুষ হসপিটালে আমাদের করোনা পেশেন্টদের জন্য সঙ্গে কাজ করছেন, তাদের জন্য কাজ করছেন, উনি সেই প্রোগ্রামে ওনাকে আমরা পাইনি। উনি নিজেই বলেছেন যে ওই অবস্থায় যেহেতু আমি ডিউটি করছি, অতএব ওখানে আমার একটা আইসোলেশনের ব্যাপার আছে, অতএব আমি সেখানে আপনার অনুষ্ঠানে পরে যাব। সেই হিসেবেই আয়ুর্বেদিক দিবস গত 13 তারিখ গেছে, সেই দিনটিকে মাথায় রেখে সেদিন অনেক ব্যস্ততা ছিল, আমরা এখানে সিএমএইচ অনেক অনুষ্ঠান করেছি, তারপরেও বিভিন্ন অনুষ্ঠান ছিল, সেই দিনটিকে সামনে রেখেই আজকে আমরা ওনাকে পেয়েছি। তাছাড়াও ওনার বিভিন্ন লেখা আমরা হয়তো আপনারা পড়েছেন বা পড়ে থাকবেন, সাপ্তাহিক বর্তমান, সুস্বাস্থ্য এবং সুচিকিৎসা, এছাড়াও অনেকগুলি পত্রিকাতে ওনার নিয়মিত লেখা বেরোয়। এছাড়াও অল ইন্ডিয়া রেডিওতে 2007 সালে মাননীয় ছন্দা সেনের পরিচালনায় উনি অল ইন্ডিয়া রেডিওতে ওনার প্রোগ্রাম আয়ুর্বেদের উপরে উনি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানও করেছেন। অর্থাৎ একজন গুণী মানুষকে আমরা পেয়েছি। তার কাছ থেকে আমার কথা কমিয়ে দিই, আজকে শুনি তার মুখ থেকেই যে আমাদের সাধারণ ইমিউনিটি সিস্টেমকে কতটা আমাদের ঘরোয়া পদ্ধতি এবং যেগুলো ঘরের ক্ষেত্রে পারবো না, সেরকম কিছু সহজলভ্য পদ্ধতিতে আমরা কি করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে আমরা বাড়িয়ে নিতে পারি। মাননীয় ডাক্তার দেবব্রত সেনগুপ্ত। নমস্কার। শুরুতেই আমি ধন্বন্তরী স্তোত্র দিয়ে এটা শুরু করছি। ওম শঙ্খং চক্রং জলৌকাং তদৎ অমৃত ঘটং চারুদৌভিঃ চতুর্ভি সূক্ষ্ম স্বচ্ছাতি হৃদ্যা অংশুক পরিবীল সন্মলিম অভ্যজ নেত্রম কালাম্বোধ উজ্জ্বলাঙ্গম কোটিতটবিল সচ্চারু পীতাম্বরাট্টম বন্দে ধন্বন্তরিং তং নিখিল গদবন পৌরদাবাগ্নি নীলম। ওম নম ভগবতে মহাসুদর্শনায় বাসুদেবায় ধন্বন্তরায় অমৃত কলশ হস্তায় সর্বভয় বিনাশায় সর্বরোগ নিবারণায় ত্রিলোকপথায় ত্রিলোকনাথায় শ্রী মহাবিষ্ণু স্বরূপ শ্রী ধন্বন্তরী স্বরূপ শ্রী 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 ঔষধ চক্র নারায়ণায় নম। ইতি শ্রী ধন্বন্তরী স্তোত্র সম্পূর্ণ। তো আজকে আমাকে এখানে আহ্বান করা হয়েছে যে যেহেতু আয়ুর্বেদ দিবস গত 13ই নভেম্বর হয়ে গেছে, তো সেদিন আমাদের যে অলোকবাবু, যিনি এখানকার সঞ্চালক বা এখানকার সমস্ত কিছু আর কি, তো তিনি আমাকে বললেন ওই দিন, তো সেই দিন যেহেতু সিওমএইচের প্রোগ্রাম ছিল তো আমি আসতে পারিনি, তো উনি বললেন ঠিক আছে তাহলে একটা দিন ঠিক করাও। তারপর অনেক করে আজকের দিনটা, এই শুভ দিনটাই আপনাদের সঙ্গে আমার একটা ইন্টারাকশন। যাই হোক, আমি আয়ুর্বেদের বিশেষ কিছুই বুঝি না, তবু যেটুকু আমার জ্ঞানগম্যে বা এই কর্মজীবনের মাধ্যমে আমার শিক্ষার মাধ্যমে পেয়েছি, আমি সেটুকুই আপনাদের সাথে একটু আলোচনা বা শেয়ার করার চেষ্টা করব। তো আয়ুর্বেদ শব্দের অর্থটা কি? আমরা যদি এটাকে ভাঙি, আয়ুর্বেদ দুটি শব্দ পাই, একটি হচ্ছে আয়ু আর একটি হচ্ছে বেদ।
তো আয়ু মানে কি? আমাদের যে দীর্ঘ জীবন বা পরমায়ু, সেটা হচ্ছে আয়ু। আর বেদ মানে হচ্ছে জ্ঞান। তাহলে যে শাস্ত্রের মাধ্যমে, যে জ্ঞানের দ্বারা আমরা আমাদের আয়ুকে দীর্ঘ, নীরব, সুস্থ, সুন্দরভাবে করতে পারি এবং জীবন যাপন করতে পারি, তাই হচ্ছে আয়ুর্বেদ। তো আয়ুর্বেদকে এর উদ্দেশ্যটা কি? আয়ুর্বেদের উদ্দেশ্য হচ্ছে দুটি। একটা কি? স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণম, মানে যে সুস্থ আছে তার স্বাস্থ্য রক্ষা। আরেকটি হচ্ছে আতুরস্য বিকার প্রশমনঞ্চ, যে রোগাক্রান্ত ব্যক্তি তার সুস্থতা সম্পাদন। তো সেই ক্ষেত্রে বলতে হবে তাহলে স্বাস্থ্য আমরা কাকে বলবো, সুস্থ কাকে বলবো? তো আয়ুর্বেদের সুন্দর একটা ডেফিনেশন দেওয়া আছে। যেহেতু এটা বেদ, সুতরাং আমাদের সমস্ত কিছু একটু শ্লোক ওরিয়েন্টেড। তো শ্লোক বললেও আমি তার সাথে মানেটা বলবো, নাহলে এর যে অরিজিনালিটি এটা নষ্ট হয়ে যায়। সমদোষ সমাগ্নিশ্চ সমধাতু মলক্রিয় প্রসন্ন আত্ম ইন্দ্রিয় মনা স্বস্থ ইত্যভিধীয়তে। তাহলে পরিষ্কার এখানে যে আমাদের প্রথম যে লাইনটা, অর্থাৎ সমদোষ সমাগ্নিশ্চ সমধাতু মলক্রিয়, এটা হচ্ছে শরীর কেন্দ্রিক। আর পরের যে লাইনটা প্রসন্ন আত্ম ইন্দ্রিয় মনা স্বস্থ ইত্যভিধীয়তে, এটা হচ্ছে মন কেন্দ্রিক। আমরা আমাদের সবাই জানি মনকে আমরা দেখতে পাই না, কিন্তু মনকে অস্বীকারও করতে পারি না। সুতরাং আমাদের সুস্থ থাকতে হলে সুস্থ সবল একটা শরীর যেমন দরকার, তেমনি সুস্থ সবল সহজ সুন্দর একটা মনও আমাদের দরকার আছে। তাহলে আমরা যে বলছি সমদোষ, দোষ বলতে আমরা কি বুঝি? তো আয়ুর্বেদের দোষ বলতে ত্রিদোষ আছে। আমরা অনেকেই হয়তো শুনে থাকবো কম বেশি, বায়ু, পিত্ত এবং কফ। বায়ুটাকে আমরা নার্ভাস সিস্টেমের সঙ্গে তুলনা করতে পারি। পিত্ত ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ আমাদের যে হজম, মানে হজমের গন্ডগোল, তারপরে হচ্ছে পটি পরিষ্কার না হওয়া, গ্যাস অম্বল, এটা হচ্ছে পিত্তের কারণে হয়। আর কফ অর্থাৎ আমাদের শরীরে যে ফ্লুইড পোর্শন রয়েছে, যেমন রস, রক্ত ইত্যাদি, সেগুলো হচ্ছে কফ। এইটা যদি আমাদের একটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় থাকে, তাহলে আমরা সুস্থ থাকবো। তাহলে সমদোষ আর সমাগ্নি, তো অগ্নিটা বললাম যেটা ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে। তাহলে সমদোষ সমাগ্নিশ্চ সমধাতু, ধাতু কি কি আছে আমাদের শরীরে? রস। ধাতু বলতে আমরা কি বুঝি? যেটা শরীরকে ধারণ করে রাখে, যেটা শরীরকে গঠনে সহায়তা করে। কি কি আছে? রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র। রস কি? রস হচ্ছে আমাদের যে বডি ফ্লুইড। রক্ত তো আমরা সবাই জানি। মাংস হচ্ছে মাসেলস, মেদ হচ্ছে ফ্যাটি টিস্যু, অস্থি হচ্ছে বোন, আর মজ্জা হচ্ছে অস্থির ভেতরে বোন ম্যারো, আর শুক্র হচ্ছে শরীরের সবচেয়ে আণুবীক্ষণিক, যেটা হচ্ছে কোষ বা কলা। তাহলে কি? সমদোষ সমাগ্নিশ্চ সমধাতু মলক্রিয়। মল মানে কি? মল মানে খালি পটি নয়, মল মানে হচ্ছে মূত্র, পটি আর হচ্ছে শ্বেত। যদি এটা ঠিকঠাক মতো নির্গমন হয়, তাহলে আমরা শারীরিক দিক থেকে সুস্থ থাকবো। একদম আয়ুর্বেদের যে ডেফিনেশন, যদি আমরা এটাকে পুরোপুরি করি, তাহলে দেখবো এর বাইরে কিছু থাকবে না বা আসবে না। তো আমাদের অনেকেরই যারা আসে দেখবেন এর মধ্যে মানে পেটের গন্ডগোল তো হামেশা লেগেই আছে, বা একটু বয়স হলে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এইসবগুলো, বা বাচ্চাদের ঠান্ডা লাগার ধাত, এগুলো রয়েই থাকে। বাচ্চা বয়সে কফের প্রকোপটা বেশি হয়। ছোট বাচ্চাদের দেখবেন অল্পেতেই ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি বারবার ভোগে, এটা হচ্ছে কফ। আর পৌর বয়সে বা মধ্য বয়সে পিত্তে দেখবেন যে 20, 30, 40 বছর, 45 বছরে মানুষের গ্যাস অম্বলে একটা প্রবলেম লেগেই থাকে, কারণ ওই সময় পিত্তটা খুব প্রকোপিত বা পিত্তের একটা তখন একটা বাড়া অবস্থায় থাকে। আর বায়ুটা হচ্ছে শেষ বয়সে, ওই জন্য ব্যথা বেদনাগুলো মানুষের বয়সকালে একটু বেশি হয়। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, সায়াটিকা ব্যথা, রিউমাটয়েডের বিভিন্ন রকম প্রবলেম বা গোড়ালির ব্যথা, এইসবগুলো বয়স কারণে দেখা যায়। তো বায়ু, পিত্ত, কফ আমাদের শরীরের যদি অবস্থান দেখি খুব সুন্দর। আমাদের যে এই লাংস আছে, লাংস, এই লাংসের থেকে উপরের যে পোর্শন, এটা হচ্ছে কফের স্থান। আমাদের যে সাইনাসের প্রবলেম, বারবার যে ঠান্ডা লাগা, সর্দি কাশি, এগুলো কিন্তু ওপরের পোর্শন থেকে আসছে আমরা, হ্যাঁ। তো এটা হচ্ছে কফের স্থান। তারপরে হচ্ছে পিত্তের স্থান, ঠিক আছে, আমরা পক্কাশয় বা ইন্টেস্টাইন বলি। আর তার নিচে হচ্ছে বায়ুস্থান।
তাহলে দেখবেন ঠান্ডা লাগা, সর্দি, কাশি, সাইনাসের প্রবলেম আমাদের সব চেস্ট ওরিয়েন্টেড বা বুকের থেকে এগুলো বেশি হয়। সাঁই সাঁই আওয়াজ বলুন, সাইনাস বলুন, ঠান্ডা লাগা বা আধ কপালি, মাথা ধরা, এই সমস্তগুলো কিন্তু আমাদের হাঁচি, কাশি, সর্দি বা করোনার যে অ্যাফেকশন হয় সেটা কিন্তু আমাদের এই বিশেষ করে লাংস ওরিয়েন্টেড হয়। তারপর সেটা বিভিন্ন জায়গায় ছড়াতে পারে বা অন্যান্য সিস্টেমিক ইলনেসগুলো ডেভেলপ করতে পারে। তারপরে হচ্ছে পিত্তের স্থান। তো পিত্ত কি করে? পিত্ত আমাদের হজমে সহায়তা করে। তো পিত্ত ঠিকঠাক কাজ করছে আমরা বুঝবো কি করে? পিত্তের স্বাভাবিক যে কাজকর্ম কি হবে? খিদেটা সঠিক সময়ে হবে, হজম হবে সঠিক সময়ে, আর কি পটিটা হবে ফর্ম স্টুল হবে, ঠিক আছে? তো তাহলে বুঝবো যে আমাদের পিত্ত ঠিকঠাক মতো কাজ করছে। আর বায়ু যদি ঠিক থাকে তাহলে আমাদের ব্যথা, বেদনা, এইসবগুলো আমাদের প্রবলেমগুলো আসবে না, বা এলেও অতটা ঘায়েল করতে পারবে না। আমরা যে আয়ুর্বেদে যে ড্রাগগুলো বা যেভাবে ঘরোয়া টোটকা বা ঘরোয়া যেগুলো ভাবে আমরা যদি সেগুলোকে ঠিকঠাক মতো ব্যবহার করি, পালন করি, তাহলে দেখবো যে আমাদের ইমিউনিটি পাওয়ার অনেক বাড়ছে। রোগ জ্বালা আসবে না তা নয়, কিন্তু ঘায়েল করে দেবে না বা আমাদের সেই পজিশনে একদম শয্যাশায়ী করে দেবে না, যদি আমরা স্টার্টিং ফেজ থেকে ওগুলো শুরু করতে পারি। যেমন কি আছে, যেমন এই যে ঠান্ডা লাগা বা এখন যে একটা কোভিড-19 যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এই সময় আমরা যে সকালে ঘুম থেকে উঠে আমরা যে চা খাচ্ছি, তো চায়ের বদলে কি আমাদের একটা বেশ ভালো মেডিসিনও এসছে বা সেন্ট্রাল গভর্নমেন্ট এটা বেরো করেছে, আয়ুষ কাপ। বরাবরই ছিল, ওরা আর একটু মানে সুন্দর করে জিনিসটাকে বার করেছে। এর মধ্যে কি কি আছে? তুলসী, দারুচিনি, শুঁট হচ্ছে শুকনো আদা, আর হচ্ছে গোলমরিচ। তো এই যে ফর্মুলেশনটা, এটাকে আমরা যদি কাপ করে খাই, কাপ মানে কিছু না, 2 কাপ মানে প্রতিজনের জন্য 2 কাপ আমি জল নেবো, 1 চামচ ওই হাফ ডাস্ট পাউডারটা নেবো, দিয়ে ওটাকে গরম করবো। গরম করতে করতে যখন ওটা কমবে, ফুটতে যখন 1 কাপ বা 1.5 কাপ বা 1 কাপের একটু কম আসবে, সেটাকে নামিয়ে একটু যদি কারোর যদি সুগার না থাকে, মধু দিয়ে আমরা ওটাকে খাবো। যদি 2 বার সম্ভব না হয়, 1 বারই খাবো। আমাদের জীবনশৈলীর পরিবর্তন করতে হবে একটু। আমরা যেমন আছি তেমনই থাকবো, কিন্তু কি যদি একটু অ্যাডিশন, অল্টারেশন, মানে একটু প্রোগ্রামিং, আমরা এখন বলি না কম্পিউটার বিভিন্ন প্রোগ্রামিং করা, আমাদের যে প্রোগ্রামিংটা করা আছে তার থেকে একটু অ্যাডিশন করব, একটু অল্টারেশন করব। তাহলে চাটা খাচ্ছি, চায়ের বদলে একটু আয়ুষ কাপ। যদি আয়ুষ কাপও সম্ভব না হয়, আমরা যে একটু গরম জলে বা চায়ের সঙ্গে একটু শুঁট মানে শুকনো আদা, গোলমরিচ, যদি আমরা 3 থেকে 7 দিন খাই, দেখবো যে গলার যে একটা খুসখুসানি, একটা খুসখুসে কাশি, ঠান্ডা পড়লেই একটা কাশি, একটু সর্দি কাশি, এটা অনেকটা কিন্তু দূরে চলে যাবে। বাচ্চাদের যদি এটা সম্ভব হয় খেতে পারে ভালো, একটু মধু দিয়ে, নালে তুলসী পাতা, আদা, মধু ওরা খেতে পারে। তো এই করোনার আবহাওয়ায় আমরা যদি এটাকে খাই, মানে প্রতিদিন দেখবো যে অনেক ভালো থাকবো। আর আমাদের যে ইমিউনিটি, আমাদের প্রত্যেকটা যে জীবনশৈলী, আচার আচরণই বলুন বা আমাদের খাদ্যাভ্যাস বলুন বা ওষুধ বলুন, ঠিক আছে, প্রত্যেক কটাই কিন্তু আমাদের ইমিউনিটিটা বাড়াচ্ছে। আয়ুর্বেদ মানে কি? আয়ুর্বেদ মানে আমাদের যে জীবনটাকে আমরা যেভাবে দেখছি, জীবনটাকে যেভাবে চালনা করছি, তার থেকে সেইভাবেই করব, একটু তার সঙ্গে অ্যাডিশন করব, একটু যোগ বিয়োগ করব। তাহলেই দেখবো যে আমাদের পরমায়ু যেটা, সেটা যে কষ্টদায়ক বা আমাদের যে পরমায়ুটা একটু বৃদ্ধি হবে, ঠিক আছে, আর সুস্থ, সবল, সুন্দর, সতেজভাবে জীবনটাকে আমরা উপভোগ করতে পারবো। এখানেই হচ্ছে আয়ুর্বেদের অবদান। তো সকালে যদি আমরা এটা খাই, এই আয়ুষ কাথি বলুন বা কোনো হার্বাল টি বলুন বা চায়ের সাথে মিশিয়ে, আমরা দেখবো যে সর্দি, কাশি, ঠান্ডা লাগা, বারবার যে মানুষের যে ঠান্ডা লাগা বা একটুতেই ঠান্ডাতে সে কাহিল হয়ে যাওয়া, এগুলো কিন্তু অনেকটাই তার ক্ষেত্রে প্রশমিত হবে বা কমে যাবে। তার মানে কি তার ঠান্ডা লাগবে না? লাগবে, কিন্তু সেই পরিমাণে লাগবে না। আচ্ছা, তারপর আমরা যখন যে সকালে যদি আমরা একটু খালি পেটে আমরা যদি একটু কাঁচা হলুদ মধু খাই বা একটু গুলঞ্চের রস যদি আমরা খাই, তাহলে দেখবো যে আমাদের লিভারটা খুব পোটেন্ট থাকবে। আর বারবার যে জ্বর হওয়া বা রক্ত দুষ্টিজনিত যে রোগ, এই যে মানে চুলকানি গুলো বা ফোঁড়া টোড়াগুলো, এগুলো কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে কিন্তু। আর লিভারটা খুব পোটেন্ট থাকবে। তো লিভারটাকে পোটেন্ট থাকলেই তো অনেকটাই আমরা ভালো থাকবো। লিভার মানেই তো যে আমাদের লাইফ, আমাদের বাঁচিয়ে রাখে। তো অটোমেটিক্যালি কালমেঘ পাতার রস বা গুলঞ্চের রস, ঠিক আছে, এগুলো কি করে? এগুলো লিভারটাকে খুব শক্তিশালী করে। তার সাথে রক্তদুষ্টিজনিত যেসব রোগ আছে সেগুলোকে সে কমায়। প্লাস এটা সুগারটাকে অনেকটা কন্ট্রোল করে।
ঠিক আছে? ডাক্তারবাবু একটু করি, মানে আপনার যদি পরিমাণটা একটু বলে দেন, যে মানে একটা জিনিস ধরুন কালমিক খাবে বা গুলঞ্চ খাবে, একটা ছোট কতটা খাবে, বড় কতটা খাবে, বয়স্ক কতটা? হ্যাঁ ঠিক আছে, আমি চামচেই যদি বলি, হচ্ছে সরস। সরস মানে হচ্ছে জাস্ট ওটাকে ছেঁচে যে রসটা আমি পেলাম, ঠিক আছে? এটা কি মানে আমাদের তো অনেক কিছু রয়েছে, যেমন নিমের যেমন পুরোটাই ইউজ হয়, নিমের হচ্ছে পঞ্চাঙ্গ বলি আমরা, ঠিক আছে? পাতা, মূল, কাণ্ড সমস্ত কিছু, কিন্তু গুলঞ্চের সমস্ত না, গুলঞ্চের মূল পাটটা ইউজ হয়, রুটটা। তাহলে ওর সরসটা আমরা কিন্তু মানে ওটা খেতে পারি। ওটা বড়রা যদি খায় তাহলে 5 ml, 5 to 10, আর ছোটরা 2.5 থেকে 5, ঠিক আছে? 1 চামচ থেকে 2 চামচ, আর হাফ থেকে 1 চামচ। আচ্ছা, আর তুলসী পাতা, আদা, মধু, এটা কি তুলসী পাতা 5 থেকে 6টা দানা, আদা একটু জাস্ট রস মানে 3-4টে টুকরো করে যেটুকু হয় মিশিয়ে দেওয়ার জন্য, আর একটু মধু, কারণ বাচ্চারা একটু ঝাল হয় তো সুটটা, ওই জন্য খেতে পারবেন, ওই জন্য একটু মধু। আর মধুটার একটা গুণ হচ্ছে, মধুটা হচ্ছে কফটাকে তুলে দেয়, সেই জন্য আমরা যে কোনো জিনিস বলি কি একটু গরম জল, মানে হালকা গরম জল খাবার জন্য আমরা বলি। গরম জল কি করে, গরম জল আমাদের যে ডাইজেস্টিভ যে জুসগুলো আছে ওগুলোকে বের করতে সহায়তা করে, ফলে গ্যাস অম্বল অনেকটা কমে, অরুচিটা কাটে। দেখবেন গরম জল খেলে মুখটা একটু পরিষ্কার হয়ে যায়। সকালে যখন আমরা মুখটা ধোবো, মুখটা যেমন আমরা ব্রাশ করছি মানে করার পর যদি পারি আমরা একটু গরম জলে করে মুখটা ধোয়ার চেষ্টা করবো, কিন্তু চোখে নয়, চোখে কিন্তু ঠান্ডা জল, চোখে কিন্তু কখনোই গরম জল নয়, চোখে কিন্তু নর্মাল ওয়াটার, ঠান্ডা জল ফ্রিজের জল। আর ফ্রিজের জল একদম মানে না খাওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়, একদম। আর জল যখন খাবো একটানা ঢুকঢুক করে না খেয়ে অল্প অল্প করে আমরা খাবো। হ্যাঁ, কোনো সময় ঠিক আছে, কিন্তু বেশিরভাগ সময় যদি আমরা খাই তাহলে ডাইজেস্টিভ জুস যেটা বেরোচ্ছে ওটা খুব ভালো বেরোয়, ঠিক আছে? আর যদি আমরা একসাথে অনেকটা খেয়ে নিই তাহলে কি হয়ে যাবে, ডাইজেস্টিভ জুসটা একটু মানে তার ডাউন হয়ে যাবে, মানে বেরোনোটা। আরেকটা হচ্ছে যে মানে আমরা জলটা কি খাই, খাবার পরই ঢোক করে 1 গ্লাস বা আমরা 1 বোতল জল খাই, সেটা কিন্তু খাওয়া কিন্তু আয়ুর্বেদে নিষিদ্ধ। কারণ যদি আপনি খান তাহলে গ্যাস অম্বল জীবনে আপনার যাবে। তাহলে খাওয়ার 8 ঘন্টা পরে, খাওয়ার 8 ঘন্টা পর যদি খুব জল তেষ্টা পায় তাহলে অল্প অল্প করে জল খান, জাস্ট মুখটাকে ভেজানোর জন্য, ব্যাস এইটুকু। আর খাবার আমরা পুরোটাই একদম মানে একদম আকণ্ঠ খাবো না, আকণ্ঠ খাওয়াটা একদমই হচ্ছে অনুচিত। কারণ আমাদের শরীরে যে বিভিন্ন যে চ্যানেলসগুলো আছে, বায়ু, পিত্ত, কফ, যদি আমি আয়ুর্বেদিক ডেফিনিশনে বলি, তাহলে এগুলো যে একটা চলাচলের রাস্তা, আমার ঘরে যতটা জায়গা আছে তাতে যদি আমি সমস্ত জিনিসে ভর্তি করে দিই, আমি যাতায়াত করবো কি করে? তাহলে বায়ু, পিত্ত, কফ চলাচলের জন্য আমাদের একটু খালি করে খাওয়া উচিত। বিশেষ করে 3টে পার্ট আমরা ভাগ করি, তাহলে 3টে পার্টের মধ্যে একটা ভাগ সলিড মানে কঠিন দ্রব্য দ্বারা, একটা ভাগ কি লিকুইড, আরেকটা হচ্ছে বাকিটা হচ্ছে বায়ু, পিত্ত, কফ চলা, তাহলে দেখো খুব হালকা থাকবে। স্টোমাকে যদি 3টে ভাগ করি। আর আমরা কি টিফিনটা খাবো একদম পুরো রাজার মতো, মানে একদম পেট ভর্তি। দুপুরের খাবারটা তার থেকে কম, রাতের খাবারটা খুবই হালকা। কারণ যেহেতু আমরা দিনের একটা ওয়ার্কিং অ্যাক্টিভিটির মধ্যে থাকছি, অটোমেটিক্যালি আমাদের হজম হয়ে যাচ্ছে। একটা হাঁটাটাও তো একটা এক্সারসাইজ, আমাদের উনি যোগ বিশারদ, উনি আরো ভালো বলতে পারবেন। তো যে হাঁটা যে জিনিসটা, তাহলে সকালে টিফিনটা খেলে কি হয়ে যায়, আমরা যে অ্যাক্টিভিটির মধ্যে থাকছি অটোমেটিক্যালি হজমটা ভালো হয়ে যায়। আর দুপুরে ঘুমটা কিন্তু একদমই নিষিদ্ধ, গরমকাল ব্যতীত। দেখবেন যে অন্যান্য কালে আপনি ঘুমলে পেটটা ভার হয়ে যাচ্ছে, বিকেলে উঠলে গ্যাস অম্বল কমবে না আপনার। সুতরাং যতটা পারবেন হালকা হয়তো একটু রেস্ট নিতে পারেন, ঠিক আছে, কিন্তু একদম 2-3 ঘন্টা ঘুম এটা কিন্তু একদম বন্ধ। আর দই, আমি দেখেছি এই যে রাস্তাঘাটে মিষ্টি কেনার সময় সন্ধ্যেবেলায় অনেকে দই কিনে খাচ্ছে, এটা কিন্তু আয়ুর্বেদ মতে একদম নিষিদ্ধ। কিন্তু দইটা খাওয়ার উপযুক্ত সময় কিন্তু দুপুরবেলায়। দই কিন্তু রাত্রিতে একদম, আমরা বিয়ে বাড়িতেও খাচ্ছি দই, এগুলো কিন্তু টোটালটাই কিন্তু বিরুদ্ধ দ্রব্য। সুতরাং আমরা সেই খাচ্ছি, কিন্তু খাওয়াটাকে একটু মেনটেন করি। আমরা বলি যে ব্রাহ্ম মুহূর্তে ওঠার কথা, সূর্যোদয়ের 48 মিনিট পূর্বে হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, একদম স্পেসিফিক আয়ুর্বেদ বলেছে। কিন্তু আমরা উঠতে পারবো না, বা আমরা যত সকালে উঠি তার চেয়ে আরেকটু ওঠার চেষ্টা করব। ভোরে উঠলেই দেখবো যে আমাদের মনটা অনেকটা হালকা থাকে। তখন কি একটু প্রার্থনা, একটু ধ্যান, একটু প্রাণায়াম যদি করবো, শরীর কিন্তু অনেকটাই হালকা থাকে। আর ওই সময় মানে চারিদিকে পরিবেশ শান্ত থাকে, মনটা খুব সহজেই কিন্তু শান্ত হয়ে যাবে। আমরা যদি মনে করি ঘুমটা খুব সুন্দর হবে, সেটা কিন্তু হবে না। সারাদিনের অভ্যাসের ফলে মনটাকে শান্ত করলেই রাত্রি, তবে কিন্তু মনটা শান্ত হবে। সারাদিন মনটাকে আমি উত্তেজিত করে রাখলাম, টেনশন নিলাম, তাহলে রাত্রিও কিন্তু সেই টেনশনটা রয়ে যাবে, ঠিক আছে? আর মানে আমাদের এই যে পার্টটা শুনছেন, এটা হয়তো অনেকে বলছেন যে আয়ুর্বেদের এর সঙ্গে কি লিঙ্ক, কিন্তু দিনচর্যা যে ব্যাপারটা
আয়ুর্বেদের এই দিনচর্যাটার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এই আয়ুর্বেদের সঙ্গে যুক্ত। হ্যাঁ, দিনচর্যা হচ্ছে ডেলি রিজিম, মানে আমরা সারাদিন যা করছি তারই একটা বিজ্ঞানসম্মত, মানে আয়ুর্বেদে যদি সুস্থ সবলভাবে আমি বেঁচে থাকতে চাই, সুন্দর জীবনযাপন করতে চাই, তাহলে একটা জীবনশৈলী দরকার। মানে আয়ুর্বেদ মানে কিন্তু জীবন বিজ্ঞান নয়, আমরা ভুল করি যে খালি যে লাইফ সায়েন্স তা কিন্তু নয়। আয়ুর্বেদ হচ্ছে জীবনের বিজ্ঞান, সায়েন্স অফ লাইফ। মানে যেভাবে আমরা চললে, ঠিক আছে, একদম শুরুর থেকে একটা বাচ্চার থেকে একদম মৃত্যুর আগে পর্যন্ত আমরা সুস্থ সবল সুন্দর নিরোগ দীর্ঘ জীবন লাভ করব, সেটা কিন্তু আয়ুর্বেদ। সেই জন্য আয়ুর্বেদ খালি শরীরকে দিয়ে একদম শেষ করে দেয়নি, তারপরে মনকে ধরেছে কিন্তু। প্রসন্ন আত্ম ইন্দ্রিয় মানে সন্তোষের সমান আমরা যদি অষ্টাঙ্গিক যোগটা দেখি, সেখানে নিয়মের মধ্যে কিন্তু সন্তোষ যোগ করা আছে, ঠিক আছে। তাহলে আয়ুর্বেদ কিন্তু টোটালটা, এই জন্যই বলে কি এটা একটা ইন্টিগ্রেটেড হলিস্টিক অ্যাপ্রোচ কিন্তু একটা, ঠিক আছে। যে সে কিন্তু খালি রোগকে ইয়ে করে ছাড়লো না, সে কিন্তু তাকে একদম পরিপূর্ণ মানুষ করে দিচ্ছে, যাতে সে একটা সুন্দর জীবন। আমরা কি পড়াশোনায় অনেকেই ভালো, কিন্তু কি টেনশনে জীবনটা আমাদের শেষ হয়ে যায়, ডিপ্রেশনে শেষ হয়ে যায়। একটা ব্যায়ামের ফলে কি হয়, শরীরটা যেমন সুঠাম সুন্দর সতেজ হয়, তেমনি ধ্যানের ফলে কি হয়, মনটা কিন্তু শান্ত হয়। আর যতই আমি মনটাকে অশান্ত করে দিই, তাতে কিন্তু আমার মনে হয় যে অনেকবাবু ভালো বলতে পারবেন যে ব্যায়ামের একটু মনে হয় ঘাটতি হয়ে যায়। কারণ ওনার মুখে আমি শুনেছি যে ব্যায়াম যখন আমি করব তখন সেই পার্টটাতে আমি কনসেন্ট্রেট করবো। তখন যদি আমি অন্য একটা কাজের চিন্তা করি বা একটা বাড়ির চিন্তা করি, তাহলে ব্যায়ামটা কিন্তু আমার উপকারটা সেই মতো আসবে। তার মানেই তো এখানে বোঝা যাচ্ছে যে মনটার একটা ভাইটাল রোল আছে, আমরা দেখতে পাই না ঠিক কথা। সুতরাং শরীরের জন্য যেমন বিভিন্ন আসনের দরকার, তেমনি মনকে সুস্থ সুন্দর সতেজ রাখার জন্য আমাদের একটু প্রাণায়াম, একটু ধ্যান, কিছু আচরণগত, যেটা আমাদের আয়ুর্বেদের সদ্বৃত্ত বা গুড কন্ডাক্ট বলেছে। যেমন কি মানে ছোটদেরকে সেরকম সম্মান দেওয়া, ছোটদেরকে অবজ্ঞা না করা, তারপর গুরুজনদের শ্রদ্ধা করা, দেখাশোনা হলে যেমন প্রণাম, বা ঈশ্বরে বিশ্বাস, মানে এই সমস্ত সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ অনুশীলন কর্ম যদি আমরা করি, তাহলে শান্তির জন্য কোথাও ছুটতে হবে না। মনটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু শান্ত হবে এবং শান্তি আমরা পাবো, যদি কারোর ক্ষতি না করি, যদি কারোর সৎ চিন্তা সৎ ভাবনা অনুশীলনে আমরা ঠিকঠাক মতো নিজেকে নিয়োজিত করি। আচ্ছা, একটু অনেকে বলছেন যে সাউন্ডটা ঠিক মতো ক্লিয়ার আসছে না, হ্যাঁ, আর ফেসটা বলছেন যে মানে শুট ফেস ক্যামেরা, আসলে আমরা দুজনে আছি তো এখান থেকে আমরা মানে দুজনে মিলে একটা অনুষ্ঠান হচ্ছে, অতএব যদি সম্ভব হয় ডাক্তারবাবুর কথা শুনে ডাক্তারবাবুর ক্যামেরার দিকে যদি ফেসটা নিয়ে যাওয়া যায়। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যে চবনপ্রাশ, আমরা অনেকেই জানি চবনপ্রাশ। তো চবনপ্রাশ কি, যে হৃত যৌবন উদ্ধার করে, যেটা আমরা শুনেছি বা বলেছি বা আমরাও পড়েছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি যদি অতটা নাও যাই, কিন্তু এই চবনপ্রাশ যদি আমরা রেগুলার খাই, এর মধ্যে মূল যে একটা উপাদান সেটা হচ্ছে আমলকি। আর আমলকি এই সময় আমাদের বিক্রি হচ্ছে, তার মানে কি শীতকালে একটা আমলকির প্রভাব। তাহলে শীতকালে চবনপ্রাশটা খুব ভালো একটা, মানে যদি ব্যবসায়িক দিক থেকে যদি ভালো একটা কোম্পানির একটা ভালো ব্যবসা হয়, প্লাস যদি আমরা রোগ এতে দেখি, তাহলে সর্দি কাশি ঠান্ডা লাগা জ্বর যদি আমরা এই সময়টাই খাই, দেখবো অনেকটা কিন্তু কমে গেছে আমাদের এই প্রভাবটা। কিন্তু এমনি আমাদের যে ইমিউনোমডুলেশনের ক্ষেত্রে চেঞ্জের যে ব্যাপারটা, সেকেন্ড চেঞ্জ ব্যাপারটা, এবং মানে সেটাতেও আমরা ভালো থাকবো। এবং এই যে বারবার যে বাচ্চাদের ঠান্ডা লাগা সর্দি কাশি বা বড়দেরও এটা হয়, বা একটা হাঁপানি কষ্ট, সেটা থেকে কিন্তু অনেকটা আরামে থাকবো। কিন্তু ধরুন কেউ আমলকি খাবে ডাক্তারবাবু, তো সেখানে কাঁচা বা তার প্রিপারেশন সে কিভাবে করে নিয়ে খাবে? হ্যাঁ, যদি সে খেতে পারে, যদি খাওয়ার পর একটা সে আমলকি খায় গোটা বা কিছুটা, ও মানে যেহেতু এখন কাঁচা আমলকি পাওয়া যায়, ও কাটলো পিস পিস করে, বীজটাকে ফেলে বাজার থেকে নিয়ে এসে স্টেরিলাইজ করে, হ্যাঁ, দিয়ে সেটাকে একটু রোদে শুকনো করে একটু গোলমরিচ বা একটু মাখিয়ে, সৈন্য লবণ মাখিয়ে রেখে দিল, সারা বছর ধরে সে খেতে পারে। খাওয়ার পরে, খাওয়ার আগে একটা খিদের ভাব চলে আসবে, নাম্বার 1। যদি সেভাবে খেতে না পায়, এখন তো কাঁচা আমলকি এমনিও খেতে পারি, সে কাঁচা চিবিয়ে খাওয়া যেতে পারে। আর আরেকটা হচ্ছে মধু আমরা যষ্টি মধু, ধাত্রীলৌহ বলে একটা আমাদের ওষুধ আছে। ধাত্রীলৌহর মধ্যে কি আছে, যষ্টি মধু মানে মুলেঠি, আচ্ছা, আমলকি, হ্যাঁ হ্যাঁ, আর লৌহবর্ষ, ব্যাস এই তিনটেকে নিয়ে সমান পরিমাণে নিয়ে আমরা যদি করে রেখে দিই, দিয়ে বড়ি পাকিয়ে দিই জলে মিশিয়ে, ওটাকেই আমরা খেতে পারি। তিনটে জিনিস হচ্ছে লৌহবর্ষ, যষ্টি মধু, আমলকি। আমলকি তিনটেকে সমান পরিমাণ যদি আমরা 100 গ্রাম করে নিয়ে, তিনটে 100 গ্রাম করে নেবো, সেটাকে একটা লেইয়ের মতন করে, ট্যাবলেটের মতন করে শুকিয়ে নেবো, শুকিয়ে নিয়ে রেখে দিলে সারা বছর খাওয়া যায়। সেটা একটি করে খাবো সকালবেলা। হ্যাঁ, একটি, সেটা সাইজের উপর মোটামুটি সকালে বা খাওয়ার আগে একটা বা দুটো করে, ঠিক আছে, ব্যাস। তাহলে এটা দেখবো যে মুখের অরুচিটা কমে যাবে,
গ্যাস অম্বল অনেকটাই কমবে। এবং যে আমলকির এত গুণ কি বলা যাবে, মানে চুল যেমন একটা কালো বা ভালো করে, স্কিনটাকে ভালো রাখে, গ্যাস অম্বল কমাচ্ছে, ঠিক আছে, বহু গুণ। প্লাস আমাদের যে একটা ত্রিফলা, আমরা অনেকেই শুনেছি ত্রিফলার জন্য, তো ত্রিফলার 3টি উপাদান কি কি, আমলকি, হরিতকি আর বয়রা, দর্শকরা অনেকেই জানেন এটা। তো যাই হোক, সেই ত্রিফলার জন্য আমরা যদি রাত্রিবেলায় হাফ চামচ গরম জল দিয়ে খাই, আমাদের প্রত্যেকটা কিছু বলা হয় গরম জল, কারণ গরম জল কি করে, ডাইজেস্টিভ জুসটার সিক্রেশন বাড়ায়, আর দোষকে কিছুটা প্রশমন করে, আর স্রোত শুদ্ধি ঘটায়। স্রোত শুদ্ধি মানে আমাদের শরীরে তো বিভিন্ন চ্যানেলস, যার মধ্যে রস, রক্ত, মাংস, বিভিন্ন পুষ্টিকর আহার দ্রব্য যাচ্ছে, সেগুলোকে বা শিরা, উপশিরা, সেগুলোকে কি করে ক্লিয়ার করে, আমাদের যে টক্সিন যেগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করে হচ্ছে এই আমাদের যে বিভিন্ন ওষুধ। তো এই ত্রিফলা কি করে, আমাদের পায়খানাটাকে, পটিটাকে পরিষ্কার করে। আচ্ছা, ত্রিফলার একটা দেখেছি অনেকের ক্ষেত্রে ত্রিফলা কখনো কখনো মানে কনস্টিপেশনের ধাতু এনে দেয়, এটা পেয়েছি কিছু কিছু পেশেন্ট। সেটা কোন ক্ষেত্রে হতে পারে? না, সেটা হচ্ছে যদি ত্রিফলা হয়, সিম্পল সোনাবেল কিন্তু হলে হবে না, বা বাজারে অনেক পাওয়া যায় যেগুলো নাম করবো না আমি, যেখানে সোনা পাতা অ্যাড করা আছে, সোনা পাতা যদি অ্যাড করা থাকে তাহলে কিন্তু একটা হ্যাবিচুয়াল হয়ে যাবে। কিন্তু ত্রিফলা ইটসেলফ আপনি যদি খেয়ে যান, যেমন ভাত মুড়ি আমরা খাই, ইটসেলফ আমাদের যে ওষুধগুলো বা আমলকি, এগুলো কিন্তু ঠিক, আমি ওষুধের পর্যায়ে সবগুলোকে ফেলবো না, এগুলো যেমন আমরা ভাত মুড়ি রেগুলার রেজিম হিসেবে আমরা খেতে পারি, রেগুলার একটা পথ্যের মতো খেতে পারি। রাত্রিলেও আপনি প্রতিদিন খেতে পারেন, 3 মাস খাওয়ার পর হয়তো মনে হয় না, কিছুদিন দেখবেন আপনার গ্যাস অম্বল প্রবণতা অনেকটা কমে যাবে। মানে এট র্যান্ডম খাওয়া যেতে পারে, মাঝখানে একটা গ্যাপ, হ্যাঁ, মানে হয়তো গ্যাপ দিবেন একটা কিছু, কিন্তু আপনি যেমন ত্রিফলার জন্য আপনি খেয়ে যান, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে কি করবে, আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনি ওষুধের উপর, যে কোনো কিছু ওষুধের উপর নির্ভর না করে কিছু যোগ ব্যায়ামে আমি চলে আসবো, তখন মানে শিফটেড টু যোগ ব্যায়াম, ওখান থেকে আমি আস্তে আস্তে ওগুলোকে কি, যখন তার একটা লেভেলে চলে আসবে, তখন বাকিটা জল, মানে পটি হওয়ার জন্য দুটো জিনিস দরকার, একটা উপযুক্ত পরিমাণ জল, আর হচ্ছে আহার্য দ্রব্য, সেটা যদি সঠিক পরিমাণে হয় তাহলে আমার বিরেচন বা পটিটা পরিষ্কার হবে। তাহলে সেই একটা প্রিন্সিপাল আমি ফলো করব। নেক্সট হচ্ছে যে আমাদের যেটা আছে না, কপালভাতি প্রাণায়াম বোধহয়, সেটা যেটা করে গ্যাস অম্বলটাকে আমার অনেকটা কমায়, বা এখানকার যে মাসকুলার অ্যাক্টিভিটি সেটাকে বাড়াচ্ছে। তো সেইটা আমরা করতে পারি, কিছুটা যোগ ব্যায়াম, কিছুটা, কেননা আমাদের তো যোগ ব্যায়াম তো আমরা যে কোনো সময় যেভাবেই করতে পারি। তো আয়ুর্বেদ যে ওষুধ বা পথ্য, তার সঙ্গে জীবনশৈলীর পরিবর্তন, যার ফলে কি হয়ে যাবে, আমাদের যে অন্যান্য যে ওষুধ বা তার যে সাইড এফেক্ট, সেগুলোর প্রভাব অনেকটাই কমে যাবে, এবং আমরা ওষুধ নির্ভরশীল না হয়ে আমরা সত্যিকারের মানে আত্মনির্ভরশীল আমরা হতে পারবো। আচ্ছা, কথাটা খুব অসুবিধে বলছেন অনেকেই, একটু দেখতে বলবো যে আমাদের এখন যে করোনার আবহাওয়া চলছে, হ্যাঁ, একটু আমাদের রিকোয়েস্ট করছি, যারা অডিও গুলো আছে তারা অডিও গুলো একটু অফ করে দিন। গুগল মিটে যারা আছেন তারা আপনার নিজেদের অডিও গুলো অফ করে দিন, ডাক্তারবাবুর কথা শোনা যাবে না, হামিং হবে। একটু রিকোয়েস্ট করছি আপনাদের যারা আছেন। মৌসুমী রয় যিনি আছেন, মৌসুমী রয় কাইন্ডলি আপনার অডিওটা অফ করুন। মৌসুমী রয়, মৌসুমী যদি অফ করা যায় অডিওটা, একটু দেখবেন আমাদের যিনি এখানে আছেন অরিজিৎ বাবু। তো এখন যে করোনা, আমি কি বলতে পারি? হ্যাঁ, এখন হ্যাঁ, তো এখন যে একটা খুব আমাদের একটা ইম্পর্টেন্ট একটা সিচুয়েশন চলছে, আমরা সবাই খুব মানে ওরিড, আমরা সবাই যে কিভাবে এর থেকে মুক্তি পাবো। তো ভ্যাকসিনের খবর আমি বলতে পারবো না, বিভিন্ন রকম বিভিন্ন মিডিয়াতে খবর পাচ্ছি। তো আমি যেটা বলবো যে আয়ুর্বেদের মাধ্যমে আপনার ইমিউনিটি পাওয়ারটাকে অন্তত একটা লেভেলে নিয়ে যান, যাতে কি হলো, করোনা আমাদের যে কারোরই হতে পারে, আমারও হতে পারে, আপনাদের বা যে কারোর হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি একটা ইমিউনিটি পাওয়ারটাকে আমরা এমন একটা লেভেলে নিয়ে যেতে পারি, কেননা শুধু করোনা কেন, ম্যালেরিয়া বলুন, লেপ্রসি বলুন, ডেঙ্গু, বিভিন্ন যে ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের চারপাশে তো লক্ষ লক্ষ কোটি কোটি ঘুরে বেড়াচ্ছে। তাহলে আজকে করোনা এসছে, কালকে তো অন্য কিছু আসতে পারে, তারপরে অন্য। তাহলে আমরা যদি আয়ুর্বেদিক কনসেপ্ট হচ্ছে ইমিউনিটি পাওয়ারটাকে যদি একটা এমন জায়গায় আমি পৌঁছতে নিয়ে যেতে পারি, হ্যাঁ, তাহলে জীবাণু ঢুকলো আমাকে সেভাবে ঘায়েল করতে পারবে না। আমার যদি ভ্যাকসিন আমি নাও পাই, বা যখন পাবো 2 বছর পর পেলাম, কিন্তু আমার নিজস্ব যে প্রতিরোধ ক্ষমতা, সেই প্রতিরোধ ক্ষমতার দ্বারা আমি কিন্তু বেরিয়ে যাব, আমি আমার নর্মাল অ্যাক্টিভিটিটা মোটামুটি করতে পারবো বা করতে পারবো। হয়তো করোনা ঢুকলো, মানে এখন যেমন ইনফ্লুয়েঞ্জা যেমন হয়, করোনা একসময় ওইরকম লেভেলে চলে আসবে, সে সর্দি কাশি জ্বর,
হ্যাঁ হয়েছে, কিন্তু আমি কাজকর্ম করছি সাধারণ ভাইরাল ফিভারের মতন। হ্যাঁ হয়ে গেল, দুদিন অসুস্থ থাকলাম, তারপর থেকে নরমাল। তো আমাদের যে তালিশারি চূর্ণ যেটা আছে, ঠিক আছে, আমরা এটা ঘরেও বানিয়ে নিতে পারি। হ্যাঁ, তারপর একটু বলি যে আমাদের এই করোনা আবহে মানে আমরা যদি বলি আয়ুর্বেদিক প্রোটোকলটা করোনার ক্ষেত্রে কেমন ভাবে আপনারা ধরুন এই যে আয়ুষ হসপিটাল বা নিজেরা করছেন, তো সেটা কিভাবে আয়ুর্বেদিক প্রোটোকল অনুযায়ী করোনার কি সেটা হচ্ছে দেখুন, তো আমরা যখন মুখ ধুচ্ছি, আমি খুব আরো সহজ করে দিই জিনিসটাকে। আমরা যখন মুখ ধুচ্ছি তখন যেমন ব্রাশ করছি, তো আমরা ঠান্ডা জলের পরিবর্তে গরম জল গার্গেল আমরা করি, পারলে একটু নুন গরম জল গার্গেল করলাম, তো হয়ে গেল 1 নম্বর। তারপরে আমাদের একটা তেল আছে ষড়বিন্দু তৈল বা অনু তৈল, মানে শাস্ত্রীয় আমাদের ষড়বিন্দু তৈল বা অনু তৈল যদি আমরা নাকে নিই 2 ফোঁটা করে, দেখবো যে নাকের যে প্যাসেজটা যেটা দিয়ে করোনা ঢোকার দুটো এন্ট্রি পয়েন্ট, ওটা অ্যাভেলেবেল। আচ্ছা বলছি, করোনা ভাইরাসের ঢোকার হচ্ছে দুটো এন্ট্রি পয়েন্ট, একটা হচ্ছে নাক, একটা মুখ। তাহলে হ্যাঁ, তাহলে মুখের মাধ্যমে আমি কি মানে ওই গন্ডুস বা কবল আমাদের আয়ুর্বেদিক টার্মে বা গার্গেল আমরা বলি, মানে একটা মানে পরিপূর্ণ জল নিয়ে মুখটাকে রাখা, এটা হচ্ছে গন্ডুস, গরম জল। হ্যাঁ গরম জল গন্ডুস। আর আরেকটা হচ্ছে কবল মানে গার্গেল, আমরা যে মানে গার্গেল যেটা করি, গরম জল নিয়ে গার্গেল করি ফেলে দেওয়া, ঠিক আছে, বা এরকম করে যেটা করি আমরা ফেলে দেওয়া। তো আমরা যদি এটা করি তাহলে মুখের ব্যাপারটা আমরা পরিষ্কার হয়ে গেল, তাহলে এখানে যত জীবাণু ভাইরাস আছে এটা অটোমেটিক্যালি আমার প্রথমেই বের করে দিলাম। হ্যাঁ, বা মরে গেল, যাই হোক, মানে গরম জলে এগুলো মোটামুটি ইয়ে হয়ে। আরেকটা হচ্ছে নাক দিয়ে যদি আপনাদের ওই নাসা পান যেটা করে, সেটা সম্ভব হয় না, বা নাসা ধৌতি, সূত্রনীতি, জলনীতি, হ্যাঁ আমি করতাম, যাই হোক সেটা তো এটা সম্ভব না যদি কোনো মানে উপযুক্ত প্রশিক্ষক না পাওয়া যায়, এটা করা হয় না। হ্যাঁ, তো যদি না হয় আমাদের ষড়বিন্দু তৈল বা অনু তৈল, ষড়বিন্দু তৈল বা অনু তৈল, এটা আপনারা দোকানে পেতেই পারি, নাকে জাস্ট নেওয়া। হ্যাঁ নেওয়া, কিন্তু তার আগে একটু প্রসেস আছে, যদি করা হয় সেটা হলে আরো ভালো রেজাল্টটা পাওয়া যাবে। কি করা হয়, আমরা ওই সর্ষের তেল, আমি বললাম সর্ষের তেল আমাদের বাড়িতে আছে, তো সর্ষের তেল নিয়ে আমি সেটাকে কি করলাম, এইভাবে একটু ম্যাসেজ করলাম বুক থেকে, যেহেতু কফের স্থান আমি আগে বলেছি, এই এখান থেকে বুক থেকে এটা কফের স্থান, তাহলে বুক থেকে টোটালটা নিয়ে আমি একটু ম্যাসেজ করলাম। প্লেন সর্ষের তেল, হ্যাঁ প্লেন সর্ষের তেল, হাতে একটু গরম এরকম করে নিলাম, যদি একটু গরম করতে পারি ভালো, না হলে তেলটাকে নিয়ে একটু আমি গরম, শীতকাল এখন খুব ভালোই লাগবে। তারপর একটু যদি পারি আমরা একটু ওই গামছা নিয়ে গরম জল করে একটু হালকা সেঁক, বা হারিকেনের উপর কাপড় রেখে আমরা সেঁক করতে পারি। আচ্ছা, গামছাটাকে একটু নিগড়ে নেব, হ্যাঁ নিগড়ে নিই, বা যদি না হয় একটু হট ব্যাগ আমরা নিলাম, হট ব্যাগ নেওয়া যায়, সেটা যাতে একটু ঘাম হয়। উদ্দেশ্য হচ্ছে ঘামটা হবে, কারণ এখানে ভেসোডাইলেটেশনটা আমার দরকার, যাতে রক্ত সরবরাহটা বাড়ে। বিজ্ঞানটা হচ্ছে এটা, রক্ত সরবরাহ যাতে বাড়ে। তারপর কি করব, আমরা শুয়ে পড়বো, যদি এটা সম্ভব নয় বসে বসে আমি তেলটাকে একটু গরম করতে হবে, হালকা গরম দিয়ে আমি যদি 2 ফোঁটা এই নাকে নিই আর এই নাকে 2 ফোঁটা নিই, দিয়ে টানলাম, এখানে একটু ঝাঁঝের মতো লাগবে, যেই থুতুটা আসবে থুতুটা আমি ফেলে দেবো, একটু শুয়ে থাকবো, কিছু না। এটা যদি আমি 3 থেকে 5 দিন করব, বেশি আমি বলছি না, এই কষ্টটা 3 থেকে 5। আরেকবার তেলের নামটা একটু বলে দিন। ষড়বিন্দু তৈল বা অনু তৈল, ষড়বিন্দু তৈল বা অনু তৈল, ঠিক আছে। আচ্ছা, তো সেটা হলো, আমরা তাহলে দুটো প্যাসেজ কি আমরা ক্লিয়ার করে দিলাম, একটা হচ্ছে ন্যাজাল প্যাসেজ, আরেকটা হচ্ছে ওরাল প্যাসেজ বা মুখে। আর সিস্টেমিকের জন্য আমরা কি খাবো, আয়ুষ কার্ড যেটা আমি বললাম, যেটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মানে অ্যাপ্রুভ যে ফর্মুলা যেটা মার্কেটে পাওয়া যায়, এটা বলতে আমার অসুবিধা নেই, কারণ আয়ুষ কার্ড মানে গভর্নমেন্টের থেকে। আর যদি সেটা সম্ভব না হয়, আমরা ওই কি করব, তুলসী পাতা অ্যাভেলেবেল, দারুচিনিও অ্যাভেলেবেল, গোলমরিচ যদি পারি একটু বাসক, আদা বা শুঁট করে আমরা একটু কাট ফর্মুলেশন, অর্থাৎ ওই প্রতিজনের জন্য মানে 1 চামচ ওটা মানে ওই দ্রব্যগুলো, আর 2 কাপ জল, সেটাকে 1 কাপ বা কম বেশি একটু নিয়ে সকালবেলা একবার, যদি 4 জন হয় তাহলে 4 কাপ, সেই রেশিওতে 4 চামচ ওষুধ সকালবেলা সন্ধ্যেবেলা। কেন সকালবেলা সন্ধ্যেবেলা, এখানে আয়ুর্বেদিক এই জন্য এত সুন্দর বিজ্ঞানটা, কারণ সকালে দেখবেন ঠান্ডা লাগে, তাহলে কফের প্রকোপকাল কিন্তু সকালবেলা, সন্ধ্যাবেলায় কিন্তু ঠান্ডা লাগে, তাহলে সন্ধ্যাবেলায় কফের প্রকোপকাল, সেই জন্য বলেছে সকালবেলা সন্ধ্যাবেলা। দুপুরবেলায় কিন্তু বলেনি, দুপুরবেলায় কিন্তু খাবার সময়, দুপুরবেলার গল্পটা অন্যরকম, হ্যাঁ তখন একটা অন্যরকম আছে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো করোনার আবহে আমি যদি এটা করি 3 থেকে 5 দিন করলেই দেখবো আমাদের এটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। জ্বরের জন্য আমাদের ওষুধ আছে লক্ষ্মী বিলাস, ত্রিভুবন কীর্তি, সংশমণি বটি। যদি দুটো আপনি খান, অর্থাৎ সংশমণি বটিতে গুলঞ্চটার পরিমাণ বেশি রয়েছে, মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গুলঞ্চ, তো সংশমণি বটি আর হচ্ছে আপনার আরেকটা ত্রিভুবন কীর্তি রস।
আমরা যদি 2টো করে দিনে 3বার গরম জল দিয়ে খেলে দেখবো 3 থেকে 5 দিনের মধ্যে জ্বর, জ্বালা, সর্দি, কাশি কমে যাবে এবং আশা করি কিছুদিন খেলে করোনা টেস্টও রিপোর্ট নেগেটিভ। আমরা সিমটমটা তো ফ্রি হয়ে গেল যদি সিমটম থাকে, আর যদি সিমটম না হয়, যদি অ্যাসিমটোমেটিক হয়, তাহলে তো আপনাকে আইসোলেশনে থাকতে হচ্ছে। তার সঙ্গে এগুলো যদি আপনি খান, আর অশ্বগন্ধা, যে অশ্বগন্ধা হচ্ছে মোস্ট ইমিউনোমডুলেটরি ড্রাগ। আচ্ছা, ওটা বাইরে হ্যাঁ, অশ্বগন্ধা রিস্টো, অশ্বগন্ধা ক্যাপসুল, অশ্বগন্ধা ট্যাবলেট অ্যাভেলেবেল। আচ্ছা, অশ্বগন্ধা কি আপনার যে ধরুন যে হার্বটা আছে, সেই হার্বকে কি কোনো রকম ইউজ করা যেতে পারে? সেটা তো করা যেতে পারে, কিন্তু এখন তো অ্যাভেলেবেল। আমি তো দোকানে এখন মানুষ তো খাটতেও চায় না, বা এই সময় বেরোনোও তো একটা প্রবলেমের ব্যাপার। সুতরাং এই সময় যদি বা অনলাইনেও পাওয়া যেতে পারে, সমস্ত মেডিসিন অনলাইনেই পাওয়া যাবে, আর দোকানে গেলে তো পাওয়া যাবে, মানে আউটলেট। আর দিনচর্যার ব্যাপার যেটা আছে আয়ুর্বেদ, এগুলোই আস্তে আস্তে দিনচর্যা, যেমন সকালে ঘুম থেকে উঠে একটা প্রার্থনা, একটু ধ্যান, প্রাণায়াম, তারপরে মুখ ধোয়া, তারপরে হচ্ছে তেল মালিশ। তো তেল মালিশটা কিরকম, আমাদের যে আমরা যে এইভাবে হ্যাপাজার তেল মালিশ কিন্তু নয়। যেটা হচ্ছে কি, যে মাথায় প্রথমে আমরা বলি তলম, একটু তেলটাকে নিয়ে এইভাবে হ্যাঁ, তারপরে মাথায় নিলাম, তারপরে হচ্ছে তেলটাকে নিয়ে একটু মানে কানে, পারলে নাকে, ঠিক আছে নাকে, আর একটু নাভিতে, আর পায়খানা যেখানে যেগুলো আছে মোটামুটি প্যাসেজগুলো, সেগুলোকে দিতে হবে। আর আমাদের একটা সুন্দর আছে, যাদের দাঁতের ব্যথা হয়, আমার একটু হচ্ছিল, তো আমি আমাদের আয়ুর্বেদিক টোটকাটা খুব ব্যবহার করলাম, জানি না একটু করে। তো আমি কি করতাম, মানে স্নানের আগে একটু যখন তেলটা মাখতাম, সর্ষের তেলটা বলেনি অবশ্য, সর্ষের তেলই আমি মুখে নিতাম, জাস্ট কিছুটা নিতাম, মানে কিছুক্ষণ রইলো, দিয়ে তারপর যখন ওই শাওয়ারের জলটা নিয়ে আমি জাস্ট মুখে নিয়ে ওই যেটা গন্ডুস করতাম, মানে জাস্ট মুখে রেখে দিতাম, ব্যাস 2 দিনের মধ্যে আমার একদম ভ্যানিশ, দাঁতের যে ব্যথা, মাড়ির ব্যথা টোটালটাই কিন্তু। যদি এটা করতে পারেন, দেখবেন যে এখানকার যে আমাদের গার্গেল, এটা আপনাদের দাঁতের যন্ত্রণা, এটা অনেকটা কিন্তু কমে যায়। আমি বলছি না যে সেটা ইনফেকশন যদি কিছু থাকে, একদম অনেক ইনফেকশনটাকে, ব্যথা বেদনা অনেকটা কিন্তু কমে, যদি আমরা রেগুলার এটা প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা যে অভ্যঙ্গ, মানে ফিজিওলজিক্যাল মেসেজ, মানে ওপর থেকে নিচের দিকে তেলটা মালিশ, আর যেটা উল্টো দিকে সেটাকে উদ্বর্তন আমরা বলি। তাহলে এটার সঙ্গে কি শরীরের মানে প্রেসারে কোনো সম্পর্ক আছে? আমি বলি, মানে হাই বিপি, লো বিপি হলে কেমন করবে একটু যদি বলেন। আমি যদি বলে দিচ্ছি যে মানে অভ্যঙ্গ আমাদের বিভিন্ন তেল আছে, কিন্তু আমি সিম্পল বলবো সর্ষের তেল, বা আমাদের বলা হচ্ছে তিল তেল, মানে তিল তেল হচ্ছে বেস্ট তেল। যদি তিল তেল নাও পাওয়া যায়, তাহলে আমরা বলবো যেটা অ্যাভেলেবেল তেল আছে সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল আমরা কি করব, ওপর থেকে নিচের দিকে মালিশ করব, যেটাকে আমরা বলি অভ্যঙ্গ, ঠিক আছে। তাহলে কি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অভ্যঙ্গ খুব দরকার, কারণ ওটা পুষ্টিকর, কারণ এটা কি করছে, আপনার মাসেল, বোনস, এগুলোকে কি করে নারিশমেন্ট করছে, নার্চারিং করছে। আর যাদের খুব ফ্যাটি, যাদের খুব মোটা, তাদের ক্ষেত্রে কিন্তু উদ্বর্তন, কারণ কি তাদেরকে উল্টো দিকে করছে, কারণ মাসকুলার ওয়েস্টিং দরকার। আরেকটু আপনি একটু ক্যামেরার দিকে একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ, যদি অভ্যঙ্গ আমরা করি, অভ্যঙ্গ বাচ্চাদের ক্ষেত্রে, যারা রোগা তাদের ক্ষেত্রে কিন্তু অভ্যঙ্গ যদি ভালো হয়, মহামাস তেল, যাদের পুষ্টি, যাদের বাচ্চা খুব রোগা, ঠিক আছে, তো যাদের মানে অল্পেতে ঠান্ডা লাগাচ্ছে, তো যেটা দরকার সেটা হচ্ছে বাচ্চারা খুব রোগা, তো সেই সব ক্ষেত্রে যদি মহামাস তেল আমরা ওপর থেকে নিচের দিকে বাচ্চাদের ক্ষেত্রে মালিশ করি, তাহলে আমরা দেখব যে তার পুষ্টি, অর্থাৎ তার শারীরিক যে মানে কার্য বা রোগা হওয়াটা, সেটা কিন্তু অনেকটাই তার চলে যাবে, ঠিক আছে, একটু বেশ হৃষ্টপুষ্ট চলে আসবে। আর যারা ফ্যাটি, যারা একটু মোটা, যারা রোগা হতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের যে সৈন্ধব তেল আছে, বা এমনি যদি সর্ষের তেল আমি নিই বা তিল তেল নিই, তাহলে নিচ থেকে ওপরের দিকে অর্থাৎ উদ্বর্তন করতে হবে। তো এটা যদি আমরা করি, তাহলে দেখবো যে আমরা ইমিউনিটি যেটা বলছি, এটা কিন্তু অভ্যঙ্গ উদ্বর্তনের মাধ্যমে অনেকটাই ক্লিয়ার করে দিচ্ছে। আর প্রেশারের ক্ষেত্রে যেটা বলছি, যদি আমার মানে হাই প্রেশার থাকে, ঠিক আছে, বা কারোর যদি হাই প্রেশার থাকে, তো সেই ক্ষেত্রে আমার অভ্যঙ্গের থেকেও যেটা হচ্ছে যে উদ্বর্তনটা বেশি কার্যকরী একটা প্রভাব রাখতে পারে, ঠিক আছে। তো এই আর ব্যায়ামের ক্ষেত্রে কি বলবো, হয় যে আমাদের যে বিভিন্ন রকম আসন, প্রাণায়াম যেগুলো রয়েছে, তো ব্যায়ামে আমি তো আর ব্যায়াম বিশারদ নই, যিনি আমার সামনে রয়েছেন অলোক বাবু, উনি বলতে পারেন, উনি প্রশিক্ষক। তো এখানে যারা আছেন, মাননীয় প্রশান্ত সহ আছেন, বা বাংলাদেশ থেকে আমাদের যোগা আশিস আছেন, আরো অনেকে আছেন যারা খুবই গুণী মানুষ যোগের বিষয়ে, আর অনেকেই যারা আছে তারা হয়তো যোগ নিয়ে একটু কাজকর্ম করি। তো আমাদের যোগের তো অনেক ওয়ার্কশপ, সেমিনার হয়, আপনারা অংশগ্রহণ করেন।
হ্যাঁ সেটা জানেন। তো আজকে আমরা ডাক্তারবাবুকে পেয়েছি। তো যাই হোক, যেটা হচ্ছে যে আমাদের যে অষ্টাঙ্গিক যোগ, যেটা হচ্ছে ইয়ম, তো ইয়ম মানে কি সংযম। তো আমাদের সুনিয়ন্ত্রিত জীবনযাপন যদি আমরা করি, জীবনশৈলী যদি আমরা করি, তাহলে দেখব যে আমরা অনেক অনেক ভালো থাকবো। তো সে আয়ুর্বেদ কিন্তু অলরেডি এটা মেনশন করে গেছে। আমাদের যে মূল যে আকর গ্রন্থ আয়ুর্বেদের, চরক সংহিতা, হয়তো শুনে থাকবেন, সুশ্রুত সংহিতা, যাকে ফাদার অফ সার্জারি বলা হয়, বাগবট, মূল যে আকর গ্রন্থ বা বৃহত্রয়ী আমরা বলি, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা আর অষ্টাঙ্গ হৃদয়। তো এই যে চরক সংহিতার বিভিন্ন স্থান রয়েছে, বিভিন্ন চ্যাপ্টার রয়েছে। ফার্স্ট চ্যাপ্টারের নামটাই হচ্ছে দীর্ঘজীবিত অধ্যায়, মানে কিভাবে চললে, কি খেলে আমরা দীর্ঘ জীবন লাভ করব। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে মানে সূত্র স্থানটা, আর ফার্স্ট চ্যাপ্টারের নামই হচ্ছে দীর্ঘজীবিত অধ্যায়। তো সেই চরক সংহিতায় আমাদের সেই চবনপ্রাশটা ওখানে মেনশন করা আছে, আরো বিভিন্ন জায়গায় চবনপ্রাশ মেনশন করা আছে। তো আমাদের যে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেমন আমাদের চবনপ্রাশ রয়েছে, যেমন তালিশাদি চূর্ণ রয়েছে, শীতপলাদি আছে, শৃঙ্গাদি আছে, তারপরে আপনার গুলঞ্চ রয়েছে, তুলসী, বাসক, নিম, মানে প্রচুর, মানে যেগুলো আছে প্রত্যেক কটাই কিন্তু প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। কারণ মানে ওনারা বুঝেছিলেন যে দিনকে দিন যেভাবে ভাইরাস, ব্যাকটেরিয়া বা বিভিন্ন জীবাণু মিউটেশন ঘটছে, আজকাল আমরাই দেখছি তো করোনার কত মিউটেশন ঘটছে, পরিবর্তন হয়ে যাচ্ছে ক্যারেক্টারে। তাহলে যে ভ্যাকসিনটা আসবে তার একটা সার্টেন মানে গবেষণা করে যে তার এই জিন, তাহলে সেই হিসেবে আমি এতটা রেজিস্ট্যান্ট পাওয়ার করবো, কিন্তু সে তো তার খাপ খাওয়াতে গেলে সেও তো তার মিউটেশন করবে, তাহলে অটোমেটিক্যালি আমি বেরোবো কোথায়? তাহলে আমাকে নিজেকে আত্মনির্ভরশীল হতে হবে। আমার মানে সেই ইমিউনিটি পাওয়ারটা সেই লেভেলে আমাকে নিয়ে যেতে হবে যে ঠিক আছে, বাইরে ঠান্ডা আছে, বাইরে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, বাইরে শত্রু আছে, কিন্তু আমিও শক্তিশালী। যদি ওরা আসে আমিও জুঝতে পারবো। ঠিক আছে, এবার হয়তো আমার ঠান্ডা লেগেছে, গলাটা খুসখুস করছে, আমি বাড়ি এসে বললাম যে আমাকে একটু চা করে দাও, চায়ে একটু গোলমরিচ, একটু আদা দাও। যদি দুবার আমি এটা খাই, 1 ঘন্টা অন্তর দেখবো এটা চলে যাবে, এবং শুরুতেই আমি যদি ধরতে পারি রোগটাকে, আমার পাড়াটা মানে অত তাহলে আর আমাকে অত ওষুধ খেতে হবে না। শুরুতেই ওই জন্য রোগটাকে ধরতে হবে, বা ঘরোয়া টোটকার মাধ্যমে আমরা জিনিসটা অনেক ভালো থাকবো, সুস্থ থাকবো। আর অকারণে টেনশন করবেন না, করোনা এসেছে আবার চলেও যাবে, কিন্তু ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ান, সেটা শারীরিক দিক থেকেই বলুন আর মানসিক দিক থেকেই বলুন, মানে সতেজ হন মানসিক দিক থেকে আর শারীরিক দিক থেকে। এইগুলো যদি আমরা পালন করতে পারি, দিনচর্যা, রাত্রেবেলায় আমরা একটু সকাল সকাল শুতে যাব, অল্প খাবো দাবো যতটা সম্ভব। জানি অফিসের কাজ, মোবাইল আছে, কিন্তু শুতে যাওয়ার আগে মোবাইলটা যতটা সম্ভব সুইচ অফ, বা না ফোন ধরা, সিনেমা না দেখা, ভিডিও না দেখা, আর একটু সকাল সকাল শুলে আমরা সকাল সকাল উঠতে পারবো। আর্লি ইন দ্য বেড, আর্লি ইন দ্য মর্নিং। হ্যাঁ, তো আর্লি টু বেড, আর্লি টু রাইজ। তো আমরা যদি সেটা পালন করতে পারি। আর ঋতুচর্চা হচ্ছে ঋতুতে, অর্থাৎ কি গ্রীষ্ম ঋতু আর বর্ষা ঋতু। তো এই যে এটা হচ্ছে ঋতু সন্ধিকাল, গ্রীষ্ম ঋতু শেষ হচ্ছে আর বর্ষা ঋতু শুরু হচ্ছে, অর্থাৎ এর 7 দিন, লাস্ট 7 দিন ও শুরুর 7 দিন, এই 14 দিন, এই ঋতু সন্ধিকালটা খুব ভাইটাল। এই সময় আমাদের একটু নিয়ম কানুন একটু সাবধান। আপনি একটু ওই সোজা মানে ক্যামেরা দিয়ে কথা বললে ভয়েসটা একটু ক্লিয়ার আসে। আচ্ছা, তো গ্রীষ্ম ঋতু, বর্ষা ঋতু দুটো হচ্ছে, গ্রীষ্মের শেষ 7 দিন আর বর্ষার শুরুর 7 দিন, এই যে ঋতু সন্ধিকাল আমরা বলছি, এই 14 দিনটা খুব ভাইটাল। এই সময় যদি আমরা একটু নিয়ম কানুনের মধ্যে থাকি, একটু পালন করি, তাহলে যে ঋতুসন্ধিগত জনিত যে রোগ ব্যাধিগুলো, সেগুলো কিন্তু অনেকটাই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। আর বাচ্চাদের ক্ষেত্রে ঠান্ডা লাগা, সর্দি কাশি, এটা তো বললাম। আর বড়দের ক্ষেত্রে মানে যারা বয়স্ক, আমাদের মাতা পিতা বা 60 অ্যাবাভ বা 55 অ্যাবাভ, সেই ক্ষেত্রে কি আমরা যে রসুন যেটা হচ্ছে, যদি আমরা রসুনটা খুব কিন্তু মানে ব্যথা কমাতে সহায়তা করে। ঠিক আছে, তো রসুনকে যদি আমরা একটু তেলে ভেজে নিয়ে যদি একটু আমরা মালিশ করি, দেখবো যে মানে ইনস্ট্যান্ট ব্যথা অনেকটাই কিন্তু কম। রসুন তেল, হ্যাঁ, সরষের তেলে রসুন দিয়ে, একদম ঘরোয়া টোটকা। ঠিক আছে, সেটা। আর বেগনা পাতা পাওয়া যায় দেখি বেড়ার ধারে, যেগুলো বেগনি গাছ, যেটা হ্যাঁ, বেগনা পাতা দিয়ে যদি শেক করি, দেখবো ব্যথা অনেকটাই কম। এবং তার সাথে বেগনি পাতা শেক বলছি। হ্যাঁ, বেগনা পাতা শেক, মানে বেগনি পাতাকে কাপড়ের মধ্যে সেটাকে শেক, হ্যাঁ, বা হারিকেনের উপর রেখেও আমি শেকটা দিতে পারি, যেটা অ্যাভেলেবেল হবে। তো সেটা যদি করতে পারি, এমনি যে লোকাল যে ইরিটেশন বা লোকাল ব্যথাটা অনেকটাই কম থাকবে। তার সাথে এবার সিস্টেমিক একটা বডির একটা ভেতর থেকেও তো খেতে হবে, যেমন খালি হাত ধুলে আর মাস্ক পরলে করোনা যাবে না, কিছু সিস্টেমিক পালন করতে হয়, খেতে হয়। তো
তো সেই সব ক্ষেত্রে কিছু সিস্টেমিক ওষুধ যোগরাজ গুগল মহারাষ্ট্রের কাজ যেগুলো আছে সেগুলো যদি আমরা খাই দেখবো অনেকটা আমরা ভালো থাকি। আর আমাদের যে আমরা বলি যে অনেক সময় বডিটাকে ক্লিনজিং করতে হবে, টক্সিনটাকে আমরা বাইরে বার করব, তার জন্য আমাদের একটা সিস্টেম আছে পঞ্চকর্ম। পঞ্চকর্ম মানে আমরা বুঝতেই পারছি 5টা কর্ম। কি কি? বমন, বিরেচন, বস্তি। বস্তির 2টো টাইপ আছে, একটা হচ্ছে আস্থাপন বস্তি, একটা অনুবাসন বস্তি, আর একটা হচ্ছে নস্য। তো নস্যটা আমি বলেই দিলাম, ষড়বিন্দু তৈল আর অনুতৈল। তাহলে বমনটা কি? বমন মানে ভমিটিং। ভমিটিং মানে এটা আপনারাও করেছেন, আমাদের বমন ধৌতি। হ্যাঁ, বমন ধৌতি, কিন্তু একটু আলাদা। আমরা ওষুধ খাইয়ে আমরা বমনটা করাবো। তাহলে বমন কর্ম করালে আমাদের যে মানে গ্যাসজনিত যত প্রবলেম আছে, অম্লপিত্ত বা হাইপার অ্যাসিডিটি, এটা কিন্তু প্রায় চলে যায় বা অনেকটা ভালো থাকবে। আমরা নির্দিষ্ট 15 দিন অন্তর যদি একটা করে সিপিং আমরা দিই, অনেকটাই কিন্তু ভালো থাকবে, একদম প্রবাস হয়ে যাবে। তার সঙ্গে বিরেচন আছে। বিরেচন পিত্তজনিত যে রোগগুলো আছে সেগুলোতে পেট খুব হালকা, একদম পেটও ঠান্ডা, মাথাও ঠান্ডা। বিরেচন মানে স্টোমা, আমরা বমনের মাধ্যমে আমরা স্টোমাক থেকে উপরে পাটটা করলাম। হ্যাঁ, আর বিরেচন মানে তার ইন্টেস্টিন থেকে নিচের পাটটাকে আমরা ক্লিয়ার করলাম। তাহলে বমন কি? যেহেতু কফের স্থান, তাহলে কফটাও বেরিয়ে যাবে। তার সাথে পিত্তটা আমরা কি করে বুঝবো বমন করবো? পিত্তটাকে আমরা দেখতে পাবো, পিত্তটা হলুদ রঙের, খুব সাইন্টিফিক। তখন বলবো যে বমন কর্ম শেষ, স্টপ। প্রজেক্টাইল ভমিটিং হবে, আস্তে আস্তে পিত্তটা যখন বেরোবে বা পিত্ত একটা মানে দেখবো, তখনই বমনটা স্টপ। আচ্ছা, তারপরে বমন ধৌতিতে করবে না তখন দিয়ে যা পালন কর্ম সেগুলো করবে। তাহলে বমন ধৌতি করার পর মানে ধরুন পেশেন্টকে বা সাধারণ মানুষ যদি অভ্যেস করে, জাস্ট বমন ধৌতি করলো, তারপরে তার খাবার দাবারের ব্যাপারটা কেমন থাকে? হ্যাঁ, এই যে বমন কর্ম, দেখুন এটা তো একটা উপযুক্ত প্রশিক্ষক বা হসপিটাল ছাড়া তো এগুলো আমাদের যে গভর্নমেন্ট যে কলেজগুলো আছে এগুলো ছাড়া এগুলো করাটা উচিত না। বা কিছু হলো তার এমার্জেন্সি, তার ক্ষেত্রে কি হবে? তো সেই ক্ষেত্রে আমরা যেটা দিই, তার আগে কিছু হালকা খাবার দাবার, তারপরেও কিছু খুব হালকা জুস টুস দিয়ে তার যাতে গ্যাস্ট্রিক জুসটা নর্মালাইজ করতে পারি। তারপর তাকে 2-3 দিন পর নর্মাল ডায়েটে আমরা নিয়ে আসবো। একেবারে সেদিনই মাংস ভাত নয়, বা একদম হালকা খাবার দাবার, কিন্তু হয়তো গরম করে জুস ফুসগুলো আমরা দিলাম, যাতে তার আস্তে আস্তে গ্যাস্ট্রিক জুসটা মানে বেরোয় এবং আস্তে আস্তে নর্মালাইজ হয়। তারপর তাকে নর্মাল ডায়েটে আমরা নিয়ে যাবো বমন কর্ম করার পর। আর যারা প্রেগনেন্ট বা যারা চাই, তাদের ক্ষেত্রে বমন কর্ম একদমই চলবে না। বা যারা বয়স্ক 60-এর উপরে বা 70, তাদের জন্য বমন কর্ম কিন্তু নয়। তাহলে মিডিল এজ, তার মানে যখন বাড়ছে কিন্তু সেই সময় কিন্তু আমরা ওটা করাচ্ছি, বমন বা বিরেচন। ঠিক আছে? বাচ্চারা অনেকে কফ তুলতে পারে না, তখন দেখবে বমি করে, বমির মাধ্যমে কফটা বেরিয়ে আসে। তো আয়ুর্বেদ যেটা বলছে যে আয়ুর্বেদে কিন্তু প্রত্যেকটা ড্রাগই কম বেশি কিন্তু ইমিউনো মডুলেটরি। সুতরাং আলাদা করে এইটা ইমিউনো মডুলেশন এটা নয়, সিস্টেমটা সিস্টেমটাই হচ্ছে ইমিউনিটির উপর, ইমিউনিটি বেস। কারণ তারা বুঝেছিলেন, তারা তো অনেক বেশি মানে ঋষি, তারা তো অনেক বেশি মানে প্রজ্ঞা মানে বান, প্রকৃতিকে নিয়ে বেঁচে থাকে। সুতরাং তারা বুঝেছিলেন রোগের কোনো শেষ নেই, রোগের কোনো শেষ নেই। সুতরাং মানুষও থাকবে, রোগও থাকবে, জীবাণুও থাকবে, ভাইরাসও থাকবে, ব্যাকটেরিয়া, আমি থাকবো, আর কোনো কেউ থাকবে না, এটা হতে পারে। ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। তাহলে আমিও থাকবো, ভাইরাসও থাকবে, ব্যাকটেরিয়াও থাকবে, করোনাও থাকবে, কিন্তু আমাকে এমন একটা লেভেলে নিয়ে যেতে হবে নিজেকে, আত্মনির্ভরশীল যেটা হয়েছে, বা ইমিউনিটি পাওয়ারটাকে সেই লেভেলে, যাতে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করলেও আমি সেভাবে ঘায়েল হব না। ঠিক আছে? এসেছে ঠিক আছে, কিন্তু আমিও লড়াই করে তাকে বার করে দেবো। মানে বাইরের কোনো ভ্যাকসিনেশন বা ওটা ছাড়াই বা ভ্যাকসিনেশন ওয়েট না করে আমাকে আমার নর্মাল অ্যাক্টিভিটিতে আস্তে আস্তে অ্যান্টিবডি তৈরি হয়ে শরীরের রোগ অনেক ক্ষমতা তৈরি হয়। যে করোনা আসতেই পারে, এমন নয় যে আমি ঘরে বন্ধ হয়ে থাকলে আসবে না, আসতেই পারে, কিন্তু আমার খাবার দাবার অভ্যাস, আচার আচরণ, জীবনশৈলী, পথ্য, সেগুলো যেন এমন হয় যাতে কি করোনা এলো বা অন্য ইনফ্লুয়েঞ্জা এলো বা অন্য কিছু এলো আমাদেরকে, কারণ আমরা টিভি ওখানে যাই বা টিভি স্যানিটেরিয়ামে যাই বা ম্যারেজ ওখানে, তো হতেই তো পারে আমাদের। তো আমরা আয়ুষে কাজ করেছি, আমাদের তো না হওয়াটা তো মানে অকল্পনীয়, কিন্তু কি আমাকে সেই একটা প্রিকশন নিয়ে রাখতে হবে যাতে কি আমাকে এলেও সেভাবে ঘায়ল না। আয়ুর্বেদে এটাই কিন্তু মূল কনসেপ্ট, যে রোগ আসবে, রোগেরও কোনো শেষ নেই। আর রোগ মানে কি, যে আমি একটা ওষুধ খেলাম, সেই ওষুধটার উপর আমি নির্ভরশীল, সেটা কিন্তু আয়ুর্বেদ বলে না। আয়ুর্বেদ বলে যে ওষুধটা, যে রোগের জন্য আমি ওষুধটা খাচ্ছি, রোগটাকে সারাবে, অন্য কোনো রোগ নিয়ে আসবে না, কোনো কমপ্লিকেশন সৃষ্টি করবে না, তাকে সুস্থ সবল একটা নিরোগ জীবন দান করবে, সেটাই কিন্তু আয়ুর্বেদ। কোনো সাইড এফেক্ট, যেটা আমরা বলি মডার্ন মেডিসিনের ক্ষেত্রে প্রচুর সাইড এফেক্ট, এটা খেলে ওই সমস্যা তৈরি হবে, ওটা খেলে সমস্যা তৈরি হবে, আয়ুর্বেদে সেই জিনিসটা নেই। আর রোগটা সারাবে, বড় কথা হচ্ছে রোগটা সারাবে, এবং তাকে ওষুধ নির্ভরশীল করবে না, তাকে সুস্থ স্বাভাবিক জীবনের একটা দিশা দেখাবে। সিমটমটাকে না চিকিৎসা করে রোগটার চিকিৎসা হবে। আর
প্রসন্ন আত্ম ইন্দ্রিয় মনা, এই যে আয়ুর্বেদিক, যে এর বাইরে আপনি বলুন আর কিছু থাকতে পারে? যদি মনে যদি সন্তোষ থাকে তাহলে আর কিসের কি অভাব বা কিসের দুঃখ, কিসের টেনশন, তাই না? আচ্ছা ডাক্তারবাবু, তো আপনাকে বলি যে আয়ুর্বেদ বলে অনেকের একটা ধারণা আছে যে আয়ুর্বেদ হলেই যে নিরামিষ, মানে আয়ুর্বেদ ডায়েটের সঙ্গে নিরামিষ আর আমিষ এই দুটোর যে একটা কনফিউশন একটা আছে, যে আয়ুর্বেদ মনেই কি নিরামিষ? না। মাংস কি আয়ুর্বেদের মধ্যে পড়ে না? মাছ ডিম কি পড়ে না? এইটা একটু যদি বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যেহেতু আমাদের এগুলো সব তো প্রকৃতি থেকে নেওয়া, তখন ছিল না, একটু জোরে একটু না বললে। তো আমাদের এগুলো যেহেতু সব প্রকৃতি থেকে নেওয়া, তো সমস্ত কিছু ধরুন তুলসী, বাসক, আদা, মরিচ, দারুচিনি, নিম, অটোমেটিক্যালি কি হবে, যখন এগুলো আমরা প্রকৃতি থেকে নিচ্ছি তো তার যে একটা কার্যকারী প্রভাব আছে। আর মাংস বা রসুন, যেগুলো খুব উষ্ণ তীক্ষ্ণ দ্রব্য, সেগুলো যদি নিই তাহলে একটা কি বলবো, একটা কনফ্লিক্ট লেগে যাচ্ছে, তখন একটা তার প্রভাব একটু কমে যাচ্ছে। কিন্তু আচ্ছা, ঠিক আছে, আমরা ওই দুটো একসাথে আমরা যদি প্যারালালি রান করাই, আর যদি ওরকম যদি একটা সেপারেট যদি আমরা দুটো গ্রুপে ভাগ করে দেখি, তাহলে দেখবো যারা একটু নিরামিষাশী তাদের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা অনেক বেশি, মানে রোগ সারানো এটা। আর যাদের এটা একটু তাদের, কারণ একটা কি, মানে আপনার সঙ্গে মনের যার মিল আছে, যদি আপনি তার সঙ্গে মেশেন তাহলে আপনার উন্নতিটা দ্রুত আসবে। আর যার সঙ্গে আপনার মনের মিল নেই, যদি সেরকম একটা লোককে আপনার সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তাহলে আপনার অবনতিটাও দ্রুত আসবে, একটা শত্রুতা একটা। সুতরাং কিন্তু সেটাও সম্ভব। আমাদের আয়ুর্বেদে বলে গেছে সাতম বলে একটা কথা বলে গেছে, যে আমি বললাম না দুপুরের ঘুম, কিন্তু যারা হ্যাবিচুয়েটেড বছরের পর বছর দুপুরে ঘুমোচ্ছে তাদের ক্ষেত্রে ওটার কিছু ব্যাপার নয়। তাহলে সাতম মানে কি, আত্মা সুখকর, ওর মধ্যে ওটা আত্মীকরণ মানে অ্যাসিমিলেট হয়ে যাচ্ছে, আত্মীকরণ। তাহলে আত্মা সুখকর, তাহলে ওষুধের সঙ্গে আমরা বলি হ্যাঁ খাবেন, নিশ্চয়ই খাবেন। ধরুন বাচ্চা ছেলে মাংসটা কি আমরা বলি বৃঙ্খন দ্রব্য, নারিশমেন্ট, সবচেয়ে বেশি পুষ্টিকর হচ্ছে মাংস। আর হচ্ছে মনের জন্য বিদ্যা, আর রোগ সারাবার জন্য সন্তোষ, আর দীর্ঘজীবনে ব্রহ্মচর্য। তো যেটা হচ্ছে যে মাংস, তো মাংস বা মাংস রস, তো এটা কি করা, যে বৃঙ্খন করে, শরীরকে পুষ্টি দান করে। যারা খুব রোগা তাদের ক্ষেত্রে মাংস রস, বাচ্চাদের ক্ষেত্রে আমি মাংস দিতে পারি, কিন্তু যাদের আবার ধরুন মানে হার্টের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন। তাহলে মাংস হচ্ছে কি, মাংস হচ্ছে শরীরের পুষ্টিকারক, ঠিক আছে। আবার বিদ্যা কি, বিদ্যা হচ্ছে মনের পুষ্টিকারক। আয়ুর্বেদে দুটো বলে গেছে, মাংস বিদ্যা। আর হচ্ছে রোগ সারাবার জন্য, নিরোগ জন্য সন্তোষ, ঠিক আছে। আর দীর্ঘ নিরোগ জীবন লাভের জন্য হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য আমি বেশি কিছু বলতে চাই না, তো এগুলো হচ্ছে আয়ুর্বেদে বলা আছে। যদি আমরা অতটা নাও পারি, কিন্তু আমরা আমাদের নিজেদের জীবনশৈলী, নিজেদেরকে সুস্থ সবল রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য যদি আমরা কিছু নির্দিষ্ট নিয়ম কানুন, জীবন, কিছু মানে আহার্য দ্রব্য, আর আয়ুর্বেদ বলে গেছে সবসময় ষড়রস সেবন করতে। ষড়রস বলতে কি, মধুর, অম্ল, লবণ, কটু, তিক্ত, কষায়। মধুর মানে মিষ্টি রস, এই ষড়রস কিন্তু সেবন করতে হবে। কিন্তু যাদের সুগার, যাদের প্রেশার, তাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন। যেমন যাদের হচ্ছে প্রেশার, তাদের ক্ষেত্রে লবণটা একটু রেস্ট্রিকশন, কম লবণ বা না খাওয়াটাই ভালো। মধুর মানে মিষ্টি, যারা সুগার তারা কম খাবে বা খাবে না। অম্ল রস মানে টক, কটু মানে ঝাল, আর তিক্ত মানে হচ্ছে তিতো, মানে কষায় মানে যেমন পেয়ারা, আমলকি। এই ষড়রস যুক্ত যদি দ্রব্য আমরা সেবন করি তাহলে দেখবো যে আমাদের যে দোষ, ধাতু, মল বেশ মানে প্রশান্ত থাকবে। আমরা শারীরিক দিক থেকে অনেক সুস্থ থাকবো। শারীরিক দিক থেকে সুস্থ থাকলে মনটাও অনেকটাই ভালো থাকে, বা উল্টো মন ভালো থাকলে শরীরটাও ভালো থাকে। যাই হোক, এই আর কি ব্যাপার। তো সুতরাং আমি এটাকে পুরো আপনার কথাটাকে কাটতেও পাচ্ছি না, আর পুরো ইয়েও করতে পারছি না। এটা একটা মানে আছে ব্যাপার, কিন্তু তার আবার মানে ইতর বিশেষ রয়েছে। মানে অভিজ্ঞ আয়ুর্বেদিক বা তারা জিনিসটাকে বিশ্লেষণ করে যে আমার জন্য কোনটা উপযুক্ত, ওনার জন্য। সেই জন্য আয়ুর্বেদ বলে গেছে প্রকৃতি বিচার। আয়ুর্বেদ সুন্দর বলে গেছে প্রকৃতি বিচার। দেখবেন কারোর অল্পেতেই, মানে দুটো ছেলে জলে ভিজলো, একজনের অল্পেতেই ঠান্ডা লেগে গেল, আরেকজন খুব দিব্যি আছে, বললো তোর আমার কি হাঁচি কাশি, তোর কি বাচ্চার কিছু হয় না। কেন? কারণ ও হচ্ছে কফ প্রকৃতি, যার কফ প্রকৃতি তার অল্পেতেই ঠান্ডাটা লেগে যাবে। আর যে পিত্ত প্রকৃতি তার লাগবে না, তার আবার গ্যাসের প্রবলেম লেগে যাবে। আবার যারা পিত্ত প্রকৃতি তাদের আবার ইন্টেলেক্টটা অনেক বেশি। সেই জন্য আমাদের কাছে পেশেন্ট এলে আমরা জাস্ট একটু কথাবার্তা বলি যে এ কোন প্রকৃতি, তাহলে এর জন্য কোন ওষুধটা শ্রেষ্ঠ। মানে আয়ুর্বেদে এত ওষুধ, এত তেল, এত বড়ি, এত বলে এত কিছু আছে, কিন্তু ওই মানুষটার জন্য কোনটা উপযুক্ত, ওইখানে আমার হচ্ছে
মানে একই ডাইজেস্টিভ ডিসঅর্ডারের জন্য হয়তো হ্যাঁ। অনেকগুলো ওষুধ আছে, কিন্তু ওনার জন্য ক্যারেক্টার কোনটা? অনুযায়ী হ্যাঁ। আমাকে নির্বাচন করতে হবে সেই জন্য যে আমার কোন ওষুধটা নেব। রোগী পরীক্ষা আছে, রোগ পরীক্ষা আছে, এখানে তো 1 ঘন্টা এত বলা সম্ভব না, কিন্তু আয়ুর্বেদ টোটাল একটা ইন্ডিপেন্ডেন্ট সায়েন্স এবং জীবন শৈলী। এটা কিন্তু আমরা ভুল করি যে ওষুধ দিলাম, না, এটা জীবন বিজ্ঞান নয়, এটা কিন্তু জীবনের বিজ্ঞান। মানে শুরুর থেকে শেষ অবধি কিন্তু আয়ুর্বেদ, এবং তার সঙ্গে যোগকেও নিয়েছে, কাউকে বাদ দেয়নি। কিন্তু আমাদের যে উনি বলছেন আয়ুষ সিস্টেম অফ মেডিসিন, যে আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধা, ন্যাচুরোপ্যাথি, লাস্ট হোমিওপ্যাথি আছে, তো এই টোটালটাকে নিয়ে কিন্তু আয়ুর্বেদ, ঠিক আছে? তো এই হচ্ছে না। আচ্ছা, আমাদের মোটামুটি 1 ঘন্টার যে সেশন আমরা শেষ করলাম। আমাদের এরপরে আপনাদের যদি কারো কিছু প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলো আপনারা রাখতে পারেন। আমাদের ডাক্তারবাবু আমরা শুনলাম খুব সুন্দর মতামত, অনেক হয়তো বলেছেন যে তাদের অডিও অসুবিধার জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমাদের ফেসবুক লাইভে বিশুদ্ধ যোগচিত্ত বিকাশ এবং বেঙ্গল নিউজের যে লাইভ হচ্ছে সেখানে কিন্তু অডিওবেল ছিল। তো আমাদের কিছু প্রশ্ন যদি কিছু থাকে আপনারা করবেন, তো সেই প্রশ্ন করার আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, গুগল মিটে চ্যাট বক্সে লিখতে পারেন। আর যদি সেরকম কারো প্রশ্ন থাকে, আমরা গুগল মিটটাতে একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, তো আপনারা একটু অ্যালাউ করে দেবো, গুগল মিটে আপনারা স্পিকার অন করে করতে পারেন। তার আগে আমরা আজকের এই ওয়েবিনারে আমরা ডাক্তারবাবুকে যে পেয়েছি তাকে আমাদের সঙ্গে একটা স্মৃতিতে বেঁধে রাখতে আমরা একটু ডাক্তারবাবুকে মানে প্রাকৃতিক একটি উপহার দেবো। এটা তো তার সাথে বসে বসে দিন। আমরা প্রথমেই একটি ডাক্তারবাবুকে আমাদের কালো বাসক ডাক্তারবাবুকে আমরা উপহার হিসেবে দিলাম। এবং আমরা ডাক্তারবাবুকে একটি আমরা আমাদের মানে শংসাপত্র বলবো না, আমাদের সঙ্গে যে উপস্থিত ছিলেন তার একটি স্মৃতি আমরা দিলাম রাখার জন্য। আর এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারের যদি কোনো সেশন কারো প্রশ্ন থাকে আমরা একবার দেখে নিচ্ছি চ্যাট বক্সে কোনো প্রশ্ন এসেছে কিনা। একজন লিখেছেন যে আয়ুর্বেদ জানতে কি সংস্কৃত শিক্ষা দরকার? না, সেটা আমি বলবো না, কারণ আমাদের যে মূল যেটা আছে লেখা সেটা কিন্তু মানে শ্লোক বা সংস্কৃতেই লেখা আছে, কিন্তু তার বঙ্গানুবাদ খুব ভালোভাবে দেওয়া আছে, তার আবার ব্যাখ্যা মানে তার একটা বাংলা, তার আবার ব্যাখ্যা সেটা দেওয়া আছে। তবে আপনার পড়তে পড়তে ওটা ইন্টারেস্টটা আপনি পাবেন, কারণ ওগুলো কোডিং, আমাদের যে আয়ুর্বেদে যে বিভিন্ন যে সংস্কৃতে কথাগুলো বলা হয়েছে বিভিন্ন কোডিং, ওগুলোকে ব্যাখ্যার মাধ্যমে ডিকোডিং করা হয়েছে। এবার যিনি লিখেছেন তিনি তার ব্যক্তিগত মতামত কিছু দিয়েছেন। এবার আমরা যদি সংস্কৃতটাকে জানি, না জানলেও হবে, কিন্তু জানলে আমাদের আরো বেশি ভেতরে আরো ডেপথে ঢুকতে সুবিধা হয়। আচ্ছা, আমাদের মাঝে ডক্টর রফিকুর রহমান আছেন। ডাক্তারবাবু প্রথম থেকে দেখছেন, আমাদের আয়ুষের আরেকজন ডাক্তারবাবু। একটু আপনি যদি আপনার ভিডিওটা অন করে একটু আমাদের সঙ্গে আসেন। অনেকেই লিখেছেন খুব ইউজফুল, খুব মনের মতো হয়েছে, ধন্যবাদ আপনাদের। আমরা মানে কি করবো, এই তো নেটওয়ার্কের ব্যাপার, ভালো খারাপ সাউন্ড মানে কোনটা অডিয়েবল হবে কোনটা হবে না, ছবি কোথায় কেটে যাবে, আমাদের কিছু করার কথা এই করে আমরা তো 2-3টে জায়গা থেকে চেষ্টা করেছি। এবার আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে বলুন, আমরা তাহলে সেখান থেকে, না হলে আমাদের অনুষ্ঠান আমরা। আচ্ছা, অশ্বগন্ধা অ্যান্ড গিলয় কি ইমিউনিটি বুস্টার, কতদিন কনজিউম করা যায়? হ্যাঁ, ঠিকই বলেছেন, অশ্বগন্ধা এবং গিলয় দুটোই কিন্তু ইমিউনো মডুলেটর বা ইমিউনো বুস্টার। ঠিক আছে, এটা আমরা কি করতে পারি, যদি আমরা অ্যাডাল্ট ডোজটা ধরি, ঠিক আছে, কারণ অশ্বগন্ধা একটু অ্যাডাল্ট দেওয়াটাই ভালো।
তো সেই ক্ষেত্রে আমরা যদি ক্রুড ফর্মে পাই, ক্যাপসুল যদি ক্রুড ফর্মে পাই, তাহলে 250 করে দিনে 2 বার, ঠিক আছে, বা 500 মিলিগ্রাম দিনে 1 বার। দুটোতেই ফর্মে পাওয়া যায় ট্যাবলেট। হ্যাঁ, ক্যাপসুল ফর্মে। আমি কোনো নাম করব না। হ্যাঁ, তো 500 মিলিগ্রাম ফর্মে ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মে, দুটো কম্পোজিশনে। হ্যাঁ, মানে অশ্বগন্ধা এবং গিলয় মিলে। হ্যাঁ, দুটোই, মানে না, এক একটা 500 মিলিগ্রাম। আচ্ছা, অশ্বগন্ধা 500, গিলয় 500। সেটা ডিভাইডেড ডোজও হতে পারে, সকাল সন্ধ্যে, বা মানে যেমন তার সুবিধা হবে, যেমন ডাইজেস্টিভ পাওয়ার সেই হিসেবে। তবে গিলয়টা যেন খালি পেটে খায়, আর অশ্বগন্ধাটা একটু কিছু খেয়ে খায়। গিলয়টা খালি পেটে খাওয়া হবে, অশ্বগন্ধাটা গিলয় 500 খালি পেটে খাওয়া হবে, অশ্বগন্ধা কিছু খাওয়ার পর 500 mg ক্যাপসুল ট্যাবলেট, যেটা আপনার কোনো কোম্পানি এখানে আমাদের বলা যাবে না, আপনারা জেনে বুঝে দেখে নিয়ে, বাজারে অনেক রকম আছে, একটু রেপুটেড জায়গা থেকেই ভালো জিনিস নেবেন। খাওয়ার পরে খাবেন অশ্বগন্ধা খাওয়ার পরে খাবেন, গিলয় আপনারা খালি পেটে খেতে পারেন। 500 mg করে একটা করে, মানে কদিন যেমন পাওয়া যাবে কদিন চলবে এটা মোটামুটি। যদি তার মানে কিছুই যদি না থাকে, এমনি যদি ইমিউনিটি পাওয়ার বাড়াতে পারেন, ঠিক আছে, তো মাস 2 খান। আচ্ছা, 2 মাস খাবেন। আমরা দিয়ে দেখবো তার সিমটম অনুযায়ী, তারপর সেটা ভ্যারি করবে। আরো প্রশ্ন এসেছে, দুটো প্রশ্ন এসেছে, দিয়েছি আমরা হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপেও প্রশ্ন ঢুকেছে, আমরা দেখছি বেঙ্গল নিউজের পোস্ট থেকে। আচ্ছা, আমরা যদিও আচ্ছা, বাতের ব্যথায় কি খাবে না, একজন প্রশ্ন করেছে। হ্যাঁ, বাতের ব্যথায় আমরা যেগুলো বলি খাবে না, যেগুলো কফবর্ধক, যেমন দই, কলা, ঢেঁড়স, পুঁই শাক, সামুদ্রিক চিংড়ি মাছ। আর সুন্দর কনসেপ্ট যেটা হচ্ছে, যেগুলো পিচ্ছিল হরহরে খাবার, যেগুলো পিচ্ছিল হরহরে খাবারটা অ্যাভয়েড করবে। আচ্ছা, ডালও তো অড়হর ডাল আছে, একটু হরহর করে, সেগুলো ওটা অ্যাভয়েড করতে হবে। মানে সবচেয়ে মানে ভালো কনসেপ্ট হচ্ছে পিচ্ছিল হরহরে। তার মধ্যে দেখুন দই, কলা, এগুলো মানে বেশি হচ্ছে এটা, আর সবচেয়ে ভালো পিচ্ছিল হরহরে খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করুন। প্রশ্ন করেছেন আমাদের সুতীর্থ মাইতি, আমারই এক বন্ধুবর, খুব সমাজসেবী মানুষ। আচ্ছা, নয়ন বাবু প্রশ্ন করেছে, নয়ন পাত্র, HLV27 এর জন্য কিছু বলুন। মানে আয়ুর্বেদে অর্থাৎ HLV27 পজিটিভ মানে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালোসিস পেশেন্টসে, তার জন্য আপনি কিছু বলুন। দেখুন, এটা যদি ডায়াগনোজ থাকে যে HLV27 পজিটিভ বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালোসিস যদি থাকে, তো সেই ক্ষেত্রে তার তো মানে যা সিমটম আছে। তো আমাদের এই ক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রে তো মানে চিকিৎসাটা ভালো মতন করতে হবে। এক্ষেত্রে আমরা যেগুলো ওষুধগুলো বলি, সেই ওষুধগুলো তো বলা যাবে এখানে না। তো যেমন আমরা যেটা বলি সেটা হচ্ছে বৃহৎ বাত চিন্তামণি, ঠিক আছে, এটা খুব কস্টলি, মানে খুবই কস্টলি। হয়তো মানে এক একটা দামই হয়তো আপনার হয়ে যাবে বোধহয় 350, মানে অনেক টাকা এক একটা দামই, এক একটা ট্যাবলেট। হ্যাঁ, একটা ট্যাবলেটের দাম 350 টাকা। মানে এরকম স্বর্ণভস্য আছে, অনেকগুলো রয়েছে এর মধ্যে, ঠিক আছে। তো এগুলো এই ক্ষেত্রে কিছু তেল মালিশ রয়েছে সেগুলো, আর আপনার মানে ইমিউনো মডুলেটরি কিছু ড্রাগ আমরা খাওয়াতে পারি, যেমন আপনার অশ্বগন্ধা রয়েছে, ঠিক আছে, তারপরে গিলয়, আর আপনার অশ্বগন্ধা আছে, গিলয় আছে, আর আপনার মহারাষ্ট্রনাদি কাথ, ঠিক আছে, আর যুবরাজ গুগ্গুল, মানে এই সমস্তগুলো আমরা মানে মেইনলি অ্যাকচুয়ালি তো ওটা মানে অটো ইমিউন ডিজিজ, অতএব ওখানে সেই ইমিউনিটি আছে, যে বিষয়টা যে কোনো কিছুর ক্ষেত্রে ইমিউনিটিকে আমরা বাড়াবোই, যাতে সে অনেকটাই মানে ভালো থাকতে পারে। মানে এটা তো তাকে ভালো করে দেয়া যাবে, কিন্তু ভালো যে স্টেজে আছে ভালো রাখা যাবে, মানে আর ডেটোরিয়েট হবে না, আর তার মানে আর বাড়বে না। তাহলে আমাদের নয়ন বাবু কিছুটা বুঝেছেন, আপনার উত্তর কিছু পেয়েছেন। তবু যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আমরা তো আনিশা স্কুল ফর যোগ কালচার আমাদের আছে, আপনারা বিভিন্ন সময় আসবেন। আমাদের যেটুকু পরামর্শ আমরা ডাক্তারের কাছে খোঁজ নিয়ে জেনে আপনাদেরকেও আমরা চেষ্টা করব। আমরা একটু হোয়াটসঅ্যাপের কয়েকটা প্রশ্ন ফেসবুকের আছে, সেগুলো আছে জানিয়ে গুগল মিটে কিছু প্রশ্ন এসেছে। মুক্তাবাড়ি হোয়াটসঅ্যাপ থেকে প্রশ্ন করেছেন যে সকালবেলা ঘুম থেকে উঠে খুব হাঁচি হয়, তো তিনি কি করবেন?
হ্যাঁ, এই তো এটা যেহেতু ঠান্ডা লাগার ধাত, উনি হয়তো ভব প্রকৃতির মানুষ হতে পারে, হ্যাঁ হতে পারে হয়তো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে উনি হয়তো মানে অ্যালোপ্যাথিক কিছু মেডিসিন হয়তো নিচ্ছেন, যেটা ওটা তো সাময়িক, যখন খাচ্ছেন বা কিছুদিন হয়তো উনি রিলিফ পেলেন। কিন্তু এটার জন্য সবচেয়ে ভালো হয় আমাদের আয়ুষ কাত, যদি উনি রেগুলার খান আয়ুষ কাত। আর আরেকটা যেটা হচ্ছে তালিশারি চূর্ণ, ঠিক আছে? আয়ুষ কাত আপনার তো যে কোনো দোকানে পাওয়া যাবে, তালিশারি চূর্ণ পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, আয়ুষ কাত তো মানে যেটা মানে ফর্মুলেশন আগেই বলেছি যে প্রতিজনের জন্য প্রতিদিনের প্রতি ডোজ, মানে একটা ডোজ হচ্ছে 1 চামচ আমি ওই আয়ুষ কাত পাউডার নিলাম, 2 কাপ জল, ওটাকে ফুটাবো, যখন 1 কাপ বা 1 কাপের একটু কম বেশি থাকবে ওটাকে নামিয়ে নিয়ে গরম করে, সুগার না থাকলে একটু মধু দিয়ে ওটা খেতে হবে সকাল সন্ধ্যে, ঠিক আছে? আচ্ছা, একজন প্রশ্ন করেছে তালিশারি চূর্ণ 1/2 চামচ মধু দিয়ে খেয়ে একটু চা খাওয়া, ব্যাস। আপনি 7 থেকে 10 দিন খান, দিয়ে তারপর যদি না কমে তখন বলবেন। তার সাথে তো এবার আনুষঙ্গিক কিছু নিয়ম কারণ পালন করতে হয়। আচ্ছা, একজন অনেকে অনেক প্রশংসা করেছেন, অনেক ভালো বলেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের যদি উপকার লাগে আমাদের এই চেষ্টা, তাহলে সার্থক, তাহলে সেটাই সার্থক হবে আমাদের, সত্যি। আর একটা প্রশ্ন আছে যে আমরা জানি তেতো খাওয়া ভালো, এই কারণে আমরা বিভিন্ন পাতার রস খাই, এটা কি রোজ খাওয়া ভালো না, বা কতদিন পর পর খেতে হবে? না, বলছি তেতো রসটা উনি ঠিকই প্রশ্ন করেছেন, তেতো রস প্রতিদিন খাওয়া ঠিক না। তো আমরা ভাবি নিম পাতা খাওয়া খুব উপকারী, কালমেঘ, কিন্তু প্রতিদিন খেলে পেটে কিন্তু গ্যাস হবে, পায়খানা পরিষ্কার হবে না। সুতরাং একটা নির্দিষ্ট নিয়ম মেনে সেটা খেতে হবে, মাঝে মাঝে গ্যাপ করে। হ্যাঁ, কনস্টিপেশন চলে আসবে, গ্যাস হওয়া মানে কনস্টিপেশন আসবে। তো সেই ক্ষেত্রে আমার সিমটম অনুযায়ী কতটা খেতে হবে, কদিন খাবো, মাঝে গ্যাপ, দরকার হলে একটু ত্রিফলা বা একটু পায়খানা পরিষ্কার বা পটি পরিষ্কারের ওষুধ খেয়ে জিনিসটাকে ব্যালেন্স করে চলতে হবে, যাতে আমার গ্যাসও না কমে, সিমটমটাও কমে, অথচ আমি ওষুধটাও খাবো, আমার উপকার লাগবে লিভার, কেননা তিতো খেলে লিভারটাকে প্রোটিন করে, রক্তটাকে পরিষ্কার করে। সুতরাং রক্ততুষ্টিজনিত যে রোগ, অর্থাৎ ফোড়া টোড়া গুলো, এইগুলো যেগুলো আছে, স্কিনের যে সমস্যাগুলো, সেগুলো চলে যায়, কিন্তু গ্যাসও চলে আসবে। সুতরাং আমাকে ব্যালেন্স করে চলতে হবে। সুতরাং প্রতিদিন খাওয়াটা ঠিক নয়, একটু গ্যাপ দিয়ে। তো আমরা কাঁচা তো মানে কত পরিমাণ হচ্ছে সেটাও ধরুন অনেকের ক্ষেত্রে কতটা জল দিল, কটা পাতা দিল, এগুলো একটা ব্যাপার থাকে। পথ্য হিসেবে ডোজটা ঠিক রোজ খাবেন না, এটা আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন খান, যেন কনস্টিপেশন বা গ্যাস না ডেভেলপ করে, এটাই হচ্ছে মেইন প্রবলেম। আচ্ছা, আরেকজন লিখেছে নি পেনের বেটার কি আছে? অঞ্জনবাবু জানতে চেয়েছেন নি পেনের বেটার কি আছে? নি পেন মানে হাঁটু যন্ত্রণা। হ্যাঁ, হাঁটুর ব্যথার জন্য কি আছে? কোন বয়সটা কত উনি বলেন? বয়সটার একটা ব্যাপার আছে, বয়স আছে, ঠিক আছে, ছেলে বা মেয়ের ব্যাপারটা আছে, কারণ মেনোপজের পরই বা মেনোপজের সময় একটা কিন্তু হাঁটুর ব্যথা, যেহেতু মানে হরমোনটা একটু কমে যাচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কারণ মানে হরমোন একটা সাপোর্ট দেয়, তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, যেহেতু ওই সময় মেনোপজের কমে যাচ্ছে, একটা হাঁটুর ব্যথা ডেভেলপ করে। আর যদি মানে এটা যদি মানে টোটাল আমি যদি একটা বলি, নি পেনের জন্য আমি একটু ওই হালকা শেক করে যদি তেল মানে বা তেল করে ইয়ে করে আপনার ওরকম ফোলা থাকলে কিন্তু কোনো তেল যে মানে মলম আছে, হ্যাঁ, যেগুলো বৃহৎসন্ধ্যবাদী তেল আছে বা মহামাস তেল আছে, যেগুলো তেলগুলো আছে, বা মার্কেটে অনেক মানে পেটেন্ট, ওগুলো বলা যাবে না। তো যদি হাঁটুতে ফোলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি মালিশ করব না। আচ্ছা, এখানে কি আমরা রসুন সরষের তেল কাজ করবে? হ্যাঁ, এই রসুন তেলটা ভালো কাজ করবে, রসুন সরষের তেল কাজ করতে পারে, ওটা ভালো কাজ করবে, রসুন তেলটা ভালো কাজ করবে সেই ক্ষেত্রে। আর আমরা এই ক্ষেত্রে অশ্বগন্ধা, যেহেতু একটা ডিজেনারেশন প্রসেস চলছে, ক্যালসিয়াম রয়েছে, আমরা একটা অশ্বগন্ধা দেবো। আর অশ্বগন্ধাটা ইমিউনো মডুলেটেড প্রপার্টি, দুটো কাজই লাগবে। হ্যাঁ, মানে কার্টিলেজ একটা মানে ডিজেনারেশন করছে, সুতরাং আমরা বলছি অশ্বগন্ধা দেবো। আর একটু ব্যথার জন্য আমাদের যে শল্যকি আছে বা আমাদের যে যোগরাজ আছে বা বাদগজাঙ্কুশ, হ্যাঁ যোগরাজ গুগল, আপনি তো ক্যাম্পে ছিলেন, আপনি জানেন, যাই হোক বাদগজাঙ্কুশ, যোগরাজ গুগল এই জাতীয়, তার সঙ্গে মহারাষ্ট্রাধিকার, আর ওই যেগুলো অ্যাভয়েড পিচ্ছিল হররে খাবারগুলো, যেহেতু মানে এইসব ক্ষেত্রে ওয়েটটা বেশি হয়, কারণ এই ওয়েটটাই পড়বে হাঁটুর উপর, যার ফলে হয় ওয়েটটাকে কমাতে হবে। আচ্ছা, অনেক নি জয়েন্টটা তো বলেই দিলেন, আরেকজন বলেছিলেন আচ্ছা গ্যাসের ব্যাপারটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, তো ডাক্তারবাবু তো অনেকবারই গ্যাসের সমস্যা নিয়ে বলেছেন। আর তো ডাক্তার কথা বলি, আমাদের পেট হচ্ছে রোগের আতুরঘর, অতএব গ্যাস সমস্যা হওয়া হচ্ছে মানে অনেক কিছুর ব্যাপারটা আসবে, তাই তো? অতএব গ্যাসেরটা আপনি আরেকবার একটু বলে দেন ছোট্ট করে। গ্যাসের ক্ষেত্রে যেটা সময় শেষ হয়েছে, পায়খানা পরিষ্কার হয় না, এটাই হচ্ছে মূল কথা। তো তার জন্য আমি বলবো একটু ত্রিফলা চূর্ণ গরম জল দিয়ে প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন,
না হলে অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন, যাতে সকালের পায়খানাটা বা পটিটা পরিষ্কার হয়ে যায়। আর যেটা বলবো সেটা হচ্ছে ধাত্রীলৌহ, যেটা বা আমরা যেটা বলবো ধাত্রীলৌহ বানাতেও পারেন, বাজারেও কিনতে পাওয়া যায়। এটা 2টো করে খাওয়া দাওয়ার আগে আপনি খান, ঠিক আছে? আর খাওয়া দাওয়ার পর যদি সম্ভব হয় একটু হিঙ্গাষ্টক চূর্ণ, এটা আমাদের শাস্ত্রীয়, এটা কোনো কোম্পানি না, বিভিন্ন কোম্পানি বানায়। হিঙ্গাষ্টক চূর্ণ খাওয়া দাওয়ার পর, খাওয়ার আগে ধাত্রীলৌহ, রাত্রেবেলা ত্রিফলা চূর্ণ, আর একটু গরম জল, আর একটু জলটা যেন বেশি করে খান। আর ওই খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন, খাওয়ার 8 ঘন্টা আগে জল খাবে না, খাওয়ার 8 ঘন্টা পর জল খাবে না, যদি দরকার হয় অল্প অল্প জল খাবে, ব্যাস এইগুলো। আর পেট ভর্তি খাবার খাবে না, গ্যাস অম্বলে অনেক ভালো। 3 পার্ট স্টোমাকের, যতটা 1 পার্ট শক্ত, 1 পার্ট লিকুইড, 1 পার্ট গ্যাস, ফাঁকা। ধন্যবাদ। আচ্ছা, ডক্টর রঞ্জন বিশ্বাস আমাদের একজন খুব পরিচিত মানুষ, তিনি জানতে চেয়েছেন ত্রিবেদ কনসেপ্ট ইন যোগ এন্ড আয়ুর্বেদা। স্যার জানি ডাক্তারবাবু বলবেন হয়তো, কিন্তু আমি বলবো যে আজকের যেহেতু এটা আমরা ইমিউনিটির মতো করছি, তো নিশ্চয়ই বিষয়গুলো মানে ফিলোসফিক্যাল ব্যাপারটা আছে। আমি বেশি ঢুকলাম না, কেননা জিনিসটা যেহেতু আয়ুর্বেদ ফর ইমিউনিটি, বেদ টেদ নিয়ে বেশি যদি আমি ঢুকতে চাই তাহলে সময়টা কম। তো আমরা আগামী দিনে কোনো অনুষ্ঠান এরকম করলে হয়তো দেখা যেতে পারে। কারণ এটা তো আমি একটু বলে দিই, যেহেতু আয়ুর্বেদ, তো আয়ুর্বেদ একটা বেদের, মানে একটা পঞ্চম বেদ বা অথর্ব বেদের উপাঙ্গ। আমরা তো 4টে বেদ জানি, ঋক, সাম, যজু, অথর্ব। যে মানে সামবেদটা গান টানের উপর আমরা জানি, ঋগ্বেদ মন্ত্রের উপর রয়েছে, শ্লোকগুলো রয়েছে। তো ঋক, সাম, যজু, অথর্ব। যজুতে বোধহয় ধ্যান ট্যান বা বিভিন্ন যে হাওয়ান ক্রিয়া, ওই যজ্ঞ ক্রিয়া, ওইগুলো যজুর বেদে বলা আছে। আর অথর্ব বেদটা থেকে আয়ুর্বেদটা এসছে, বা এটাকে স্পেশাল বেদও অনেক সময় বলা হয়, পঞ্চম বেদ। 4টে বেদের না করে এটাকে পঞ্চম বেদ অনেক সময়। আর দর্শন থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, সেখানেও কিছু কিছু কনসেপ্ট বাদ নিয়ে এটাকে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রকে। গ্যাসের সমস্যা আবার এসছে। আচ্ছা, আয়ুষ কাপ তো আমি ডাক্তারবাবুকে প্রশ্নই করেছিলাম, দোকানে পাওয়া যাবে আয়ুষ কাপ? যদি না হয় আমি একটু ফর্মুলেশন বলে দিচ্ছি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট। একটু বলে দিন। তুলসী 4 ভাগ, দারুচিনি 2 ভাগ, শুঁট মানে শুকনো আদা 2 ভাগ, আর গোলমরিচ 1 ভাগ। 4, 2, 2, 1, 4:2:2:1। তুলসী, দারুচিনি, শুঁট শুঁট আর গোলমরিচ। 4:2:2:1 এই অনুপাতে নিয়ে আমরা করবেন। আচ্ছা, অঞ্জন ঘোষ আপনার উত্তর, থ্যাঙ্কস, ধন্যবাদ দিয়েছে। আমার একটা কোশ্চেন আছে, আমি কি, হ্যাঁ বলুন। রীতা সিংহ আপনি বলুন। স্যার প্লিজ এক্সপ্লেন দ্য ইউজ অফ মাস্টার্ড অয়েল ইন টুথেক। ওটা আরেকবার একটু বলে দিন। না, আমাদের একজন ওই মানে সরষের তেলটা দাঁতের ব্যথার জন্য কি করছেন? হ্যাঁ, সেটা হচ্ছে, যেটা হচ্ছে দাঁতের ব্যথা বা মাড়ির ফোলাতে যদি হয়, মানে ইনিশিয়াল স্টেজে, যদি অনেকদিন ক্রনিক হয়ে যায় বা ভেতরে ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু না লাগানোই ভালো। কিন্তু যদি ইনিশিয়াল স্টেজে হয়, সেই ক্ষেত্রে সরষের তেল আমি 3-4 ফোঁটা মুখের মধ্যে নেব, নিয়ে গরম জল, কিন্তু মানে উষ্ণ, মানে হালকা গরম জল বা উষ্ণ জল, যেমন পুড়ে না যায় এইরকম সহ্য মতন গরম জল মুখের মধ্যে নিয়ে কিছুটা, মানে কোনো গার্গেল নেই, জাস্ট মুখ ভর্তি জল, কিছু না, জাস্ট মুখ ভর্তি জল, সিম্পল মুখ ভর্তি জল কিছুক্ষণ রাখবো, হয়তো 10 সেকেন্ড কি 15 সেকেন্ড, দিয়ে ফেলে দিলাম, দিয়ে আবার আরেকবার নিলাম, আবার সেম প্রসেস, রিপিট প্রসেস করে ফেলে দিলাম। 2 থেকে 3 বার, যদি 3 থেকে 4 দিন করি, দেখবো অনেকটা উপকার। তার সঙ্গে যদি একটু লবঙ্গ তেল পরে আমি রাখতে পারি, আরো ভালো উপকার দেবে। লবঙ্গ তেল বা ক্লোভ অয়েল, ক্লোভ অয়েল বা লবঙ্গ তেল। আমরা সরষের তেলের পর যেটা বললেন ডাক্তার বলছে, মুখের মধ্যে 3-4 ফোঁটা দিয়ে একটু গরম জল নিয়ে জাস্ট মুখে জল এবং সরষের তেলটাকে ধরে রাখা, একটু মিশিয়ে নিয়ে ধরে রাখা সরষের তেলটাকে, আর তার সঙ্গেও তারপরে ওটা ফেলে দেওয়ার পর একটু ক্লোভ অয়েল একটা তুলোতে ভিজিয়ে যে দাঁতের ব্যথা নিতে পারি আমরা। দাঁতের ব্যথার ক্ষেত্রে আয়ুর্বেদিক অনেক সকাল সন্ধ্যে করতে পারি, খুব ভালো। আর এটা দাঁতটাও খুব শক্ত থাকে, সর্ষের তেলের গন্ডুসটা নিয়ে, তৈল গন্ডুস আমরা এটাকে বলি, দাঁত খুব শক্ত থাকে, মাড়িও খুব শক্ত থাকে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, অশ্বগন্ধা আর শিলাজিৎ একসাথে খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে। আমাদের ফর্মুলেশন তো আছে একটা, অশ্বশিলা বলে ওষুধ, অশ্বগন্ধা শিলাজিৎ, হ্যাঁ খাওয়া যেতে পারে। কোনো, যেহেতু এটা কি বলবো, এটা খুব বলকারক, মানে টনিক হিসেবে আমরা এটাকে খেতে পারি। এটা যাদের একটু মানে 40 বা 35 এজ, মানে কি বলবো মধ্যপৌঢ় যে এজটা, সেই বয়সটার জন্য এটা কিন্তু যাদের একটু অশ্বগন্ধা, যাদের একটু প্রেশার থাকে, তাদের কিন্তু অশ্বগন্ধা একটু অ্যাভয়েড করাটাই দরকার। তাহলে যাদের প্রেশার আছে, প্রেশার হাই যাদের,
তারা অশ্বগন্ধাটাকে বা শিলাজিৎ বা একটু অশ্বগন্ধা কম একসঙ্গে পরিমাণে কম্পোজিশন হ্যাঁ। এটাকে অ্যাভয়েড করে যাবে, বা মানে পরিমাণে কম খেতে পারে। কম খেতে পারে। আচ্ছা, এটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, নামটা বলছি না, ওনার 35 এজ ফিমেল, অস্টিওআর্থাইটিস এর উনি তো আমরা বললাম কিছুটা, তো নি জয়েন্ট পেন তো অস্টিওআর্থাইটিস তার সঙ্গে আমাদের ফিজিওথেরাপি কিছু এক্সারসাইজ আছে, হ্যাঁ, বডি ফ্লেক্স এক্সারসাইজ আমরা সেগুলো করতেই পারি, করলে হবে। আর তার সঙ্গে তার মেনোপজ হয়নি লিখেছেন, 35 এজ মেনোপজ হয়নি, অস্টিওআর্থাইটিস এর কি সমস্যাটা সে কি করবে আর কি। হ্যাঁ, যদি আমি তো বললাম আগে, যেহেতু ফ্যাটি যদি পেশেন্ট হয়, যদি ফ্যাটি হয় তাহলে তার মানে একটু ওয়েটটা একটু কমাতে হবে, সেটার জন্য চেষ্টা বা ব্যায়াম যেগুলো আছে, যোগ ব্যায়াম বা যেগুলো আপনার আছে। বডি ওয়েট আপনি লিখেননি, অতএব বডি ওয়েটটা যদি বেশি থাকে সেই বডি ওয়েটটাকে হ্যাঁ, আপনার কমানোর ব্যবস্থা করতে হবে, তার সঙ্গে আপনাকে একটু যোগ প্রাণায়াম ব্যায়াম একটু করতেই হবে। আর অশ্বগন্ধা আমাদের একটা আর খাওয়া দরকার অশ্বগন্ধা। আর তার সাথে আমাদের যে মহারাষ্ট্রাদি কাত, যোগরাজ গুগ্গুল, এগুলো, আর একটু ব্যথার যে শল্যকি, হ্যাঁ, বা একটু ডিজাইনেশন যেগুলো যেহেতু এটা ডিজাইনেশন হচ্ছে, তো যেহেতু পুনর্গঠন বা ডিজাইনেশনের জন্য ক্যালসিয়াম অশ্বগন্ধা, একটু মধুগন্ধা বা যষ্টি মধু, এগুলো একটু খাওয়া যেতে পারে। আর একটু তেল মালিশ হালকা, এগুলো আমাদের করতে পারে, কিন্তু বেশি তেল মালিশ করা যাবে না, এগুলো ফোলা থাকলে বেশি তেল মালিশ করা যাবে না, জাস্ট লাগিয়ে দেওয়া, দিয়ে শেক করতে পারে, শেকটা করলে ফোলাটা রিডিউস করে, কমে যায় সোয়েলিংটা। আচ্ছা, পারমিতা জানতে চেয়েছে কোলেস্টেরল আর ফলে চোখের ওপর একটু জ্যান্থেলেসমা সাদা হয়ে ফুলে যায় অনেকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে ব্লাডে কত আছে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসাইড বা লিপিড প্রোফাইলটা কত আছে। সাধারণত লিপিড প্রোফাইল একটু বেশি থাকলে এখানে বাইরে তার প্রকাশটা দেখা যায় আমরা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দিই, যে আমাদের যে ওষুধ আছে রসুন, ঠিক আছে, একটা সিঙ্গেল ড্রাগ পাওয়া যায় রসুন, বা রসুন খেলে তো মুখ দিয়ে খুব গন্ধ বেরোয়, আমরা টক দইতে ভিজিয়ে খেলে ওই গন্ধটা অনেকটা চলে যায়। আর না হলে রসুন আমাদের ট্যাবলেট আছে, সেই রসুন ট্যাবলেট, ওনার বয়সটা কত না সেটা ঠিক আছে, ওনার যদি না হয় আমরা যেটা যদি দুটো একবারই খাবে, 24 ঘন্টায় দুটো একবারে রসুনটা। আচ্ছা রনিতা ম্যাডাম, আপনি বলছেন যে কনফিউশনটা আপনি চ্যাট করুন, আমাকে প্রশ্নটা এখানে জানিয়ে দিন, আপনি মেসেজ করে দিন যে আপনার কি সমস্যা। হ্যাঁ, কেন এটাতে আমরা যেভাবে করছি, আমাদের মোবাইলটা আছে তো, এবার সেইটা আপনি ফোনে কথা বলতে গেলেই আপনার সঙ্গে আমলিং হবে, শোনা যাবে না, কেন অন্য মোবাইল থেকে একটা গুগল মিট করা হচ্ছে আর কি। আচ্ছা, হাই ব্লাড প্রেসারে কি অশ্বগন্ধা দেওয়া যায় স্যার? এই প্রশ্নটা এসেছে আপনার কাছে। হাই বিপিতে, হ্যাঁ, যদি হাই ব্লাড প্রেসার হয় তো সেই ক্ষেত্রে আমরা অশ্বগন্ধা বা যষ্টি মধু এগুলো একটু অ্যাভয়েড করতে। এটা আগে একবার বললেন, যেখানে শিলাজিৎ প্রশ্নটা এলো, দুটো একসঙ্গে খাওয়া, সেখানে বললেন যে অশ্বগন্ধাটা হাই বিপি থাকলে একটু অ্যাভয়েড করে যাওয়া ভালো, বা কম ডোজে, হ্যাঁ, কেমন হলে খুব মিনিমাম ডোজে, সেটা কন্ডিশন অনুযায়ী বলা যাবে না। কত বয়স, কি ধরনের পেশেন্ট, কতদিন ধরে ভুগছে, ঠিক আছে, তার প্রকৃতি কেমন, এই যে যেগুলো বললাম না, প্রকৃতি ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, একদম স্পেসিফিক বলে দিলে সেটা একটু সবসময় বিশেষজ্ঞের একটু পরামর্শ নিয়ে চলাটাই উচিত। আচ্ছা, একবার ওই তেলটা একটু বলে দিন তো, হাঁটুর ব্যথার তেল যেটা। হ্যাঁ, হাঁটুর ব্যথার জন্য যে তেলটা, সেটা যদি ঘরোয়া ভাবে বানান, সেটা হচ্ছে রসুন তেল, সর্ষের তেলে একটু রসুন দিয়ে একটু গরম করে, আমরা যেগুলো বলি একটু হালকা গরম, কিন্তু খুব গরম নয়, ঠান্ডা নয়, হালকা গরম তেলটা নিয়ে একটু করে, যদি ফোলা না থাকে তাহলে একটু ভালো মতন একটা ম্যাসেজ, ফোলা থাকলে হালকা করে লাগিয়ে দিতে পারে, লাগিয়ে দিয়ে সেঁক এটা। আর আমাদের যে তেল বিভিন্ন আছে, যেমন একটা হচ্ছে মহানারায়ণ তেল, বৃহৎ সৈন্যবদ্ধ তেল, এগুলো ইউজ করা যেতে পারে ব্যথাটা কমানোর জন্য স্পেসিফিক্যালি। আচ্ছা, রনিত ম্যাম আপনি বলেছেন যে কিন্তু কিছু আপনার সঙ্গে পরে আমরা সেরকম ভাবে অসুবিধা জেনে নেবো, কথা বলবো ডাক্তারবাবুর সঙ্গে। আমলকি খেলে গ্যাস হয়, হাই প্রেসার আছে, বয়স 45, কি করবে? বয়স 45 আছে, আমলকি খেলে গ্যাস হচ্ছে আর হাই প্রেসার আছে, তো এই ক্ষেত্রে যদি আমলকি খেলে, ওনার আমলকিটা কখন খাচ্ছেন, শুধু হয়তো ওনার গ্যাসের প্রবলেমই আছে,
ঠিক আছে। তো আমলকিটা আমরা যেটা বলি যে যদি মানে মানে গোটা আমলকি খায় মানে ভরা পেটে খেতে পারে, আর যদি ধাত্রী লৌহ খায়, মূল উপাদান যেটা আমলকি আছে ধাত্রী লৌহ, সেটা খাওয়ার আগে খেতে পারে। আর গ্যাস হয়তো পটি পরিষ্কার হচ্ছে, ওই জন্য আমরা বলি একটু ত্রিফলার জন্য, সিম্পল ত্রিফলার জন্য রাত্রেবেলা উনি খান, এতে ওনার প্রেশারটাও কিছুটা কমবে, প্লাস আপনার গ্যাসটাও অনেকটা ক্লিয়ার হবে, মানে বাউলসটা ক্লিয়ার হলেই গ্যাসটা ক্লিয়ার হয়ে যাবে। একজন জেনেছেন যে HLB-27 পজিটিভ, এটা কি সম্পূর্ণভাবে সারে না? তাও তো আমাদের আগের প্রশ্ন ছিল, এটা ডাক্তারবাবু বলেছেন, তখন বোধহয় আপনি অফলাইন ছিলেন। হ্যাঁ, মুনমুন সর্দার জানিয়েছেন যে এরকম সকালে খাওয়ার ব্যাপার জানিয়েছেন, উনি আমলকি যে খাচ্ছেন সকালে খাচ্ছেন। একটু খাওয়ার আগে খেলে এটা ভালো, যদি ধাত্রী লৌহ হয়, ধাত্রী লৌহ বা পরিমিত আহার গ্রহণের আগে, অর্থাৎ ভাত খাওয়ার আগে, দুপুরে ভাত খাওয়ার আগে খাওয়াটাই বেস্ট। কারণ সকালের জন্য খাবেন না, সকালে চ্যবনপ্রাশ খেতে, সকালে চ্যবনপ্রাশ, তারপরে একটু বেলার দিকে আমি গিলয় বা সকালে গিলয় খেতে পারি, রাত্রে একটু কাঁচা হলুদ দুধ দিয়ে খেলে ব্যথাটা অনেকটা কম পাওয়া যায়, যেটা আমরা গোল্ডেন মিল্ক বা গভর্নমেন্ট যেটা বলছে গোল্ডেন মিল্ক, যেটা ওই দুধ আর হলুদ একটু কাঁচা হলুদ দিয়ে আমরা যদি খাই অল্প একটু, ঠিক আছে, খেলে ব্যথাটা অনেকটা কম থাকে, হাঁটুর ব্যথাই বলুন বা যে কোনো ব্যথা অনেকটা, কেননা হলুদের কিন্তু একটা অ্যান্টিসেপটিক ইমিউনো মডুলেটরি কিন্তু রোল আছে হলুদের। আচ্ছা, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। L4 L5 ডিসঅর্ডার এজ 60 কি করা যাবে? পেন হচ্ছে, সায়াটিকা পেন হচ্ছে, কি করা যাবে স্যার? অঞ্জনবাবু অনেকগুলোই প্রশ্ন করছেন, ঠিক আছে, এইগুলো তো মানে L4 L5 ডিসঅর্ডার এজ 60 সবই বুঝলাম, কিন্তু অ্যাকচুয়াল তো আমাদের যে জায়গাটা ইমিউনিটির উপরে, এটা আমরা আগামী দিনে যদি এরকম কোনো অনুষ্ঠান করি, হ্যাঁ, আর্থ্রাইটিসের উপরে বা এই ব্যাপারের উপরে, আমরা এগুলো ক্লিয়ারলি করতে হবে। এখানে রিপোর্টের একটা ব্যাপার আছে, সেগুলো দেখে নিয়ে আপনি যোগার সঙ্গে যুক্ত কিছু যোগা প্রাণায়াম কিছু করতে পারেন, দেখে কিছু যোগ করতেই পারেন, অসুবিধে নেই। হাই প্রেসার এজ 60 অ্যাবাভ, হাই প্রেসার 60 অ্যাবাভ এজ কি করবে? হাই প্রেসার 60, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে উনি কি খাচ্ছেন অ্যালোপ্যাথিক ওষুধ আমি জানি না, বা অন্য কি মানে কি ধরনের মেডিসিন উনি খাচ্ছেন, তো এই ক্ষেত্রে উনি নিশ্চয়ই লবণ টবণগুলো অ্যাভয়েড করছেন এটা। আর আমাদের যে একটা সর্পগন্ধা মিশ্রণ বা সর্পগন্ধা বটি, এটা উনি আমরা যেটা বলি দুটো রাত্রেবেলায় শোবার আগে, তো সেটা উনি খেতে পারেন, কিন্তু এটা সম্পূর্ণ মানে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, এইভাবে এইখানে এটা বলা যাবে না, একটু দেখে নিয়ে, হ্যাঁ, কারণ যদি ওনার কিছু ভগবান না করুন হয়, তখন সেটার একটা দায়িত্ব চলে আসে না, সেই জন্য একটা উপযুক্ত কোনো মানে আয়ুর্বেদ চিকিৎসকের কাছে গিয়ে এর একটা চিকিৎসা ব্যবস্থা, মানে ট্রিটমেন্ট আছে, এটা হ্যাঁ ট্রিটমেন্ট আছে, এটুকু বলতে পারে। আচ্ছা, আরেকজন বলেছেন যে বিপি লাইটলি হাই 130/90, অশ্বগন্ধা 250 mg করে নিতে পারে কি স্যার? আরামসে, হ্যাঁ নিতে পারেন, আপনি নিতে পারেন। হ্যাঁ, চণ্ডীচরণ দাস কর্মকার, তবে মাঝে সাঝে একটু বিপিটা চেক করে নেবেন যে কতটা কি হচ্ছে, বিপিটা চেক করে নিয়ে আপনি সেটা করবেন, ঠিক আছে, মনিটরিং করতে হবে, মনিটরিং করতে হবে। আচ্ছা, মোটামুটি প্রশ্ন আমাদের, থ্যাঙ্কস। ও সন্ধ্যা রানী দিন্দা লিখেছেন টেলমা 40 উনি নেন, ওই যে টেলমা সাটান 40 নেন, যেটা টিফিনের পর 60 অ্যাভারেজে আর কি। তো কি হয়েছে ওনার? ওই হাই বিপি মানে হাই প্রেসার আছে, আচ্ছা, ওটা খাচ্ছেন আর কি। আচ্ছা। তো এটা ক্লিনিক্যালি একটু না দেখে আপনার বিপি চেকআপ না করে কি অবস্থাতে আছে তার উপরে রিস্কি, এগুলো তো একটু আর একটা আমি জাস্ট আপনার, আর আমি প্রশ্ন তো আমাদের 29 হয়ে গেছে, শুধু লাস্ট একটা প্রশ্ন আমি রাখি স্যারের কাছে, যে যদি কেউ এলোপ্যাথ বা হোমিওপ্যাথ ট্রিটমেন্ট করে, তো সেইখানে কি তার সঙ্গে প্যারালালি আয়ুর্বেদ চিকিৎসাটাও চালিয়ে যেতে পারে? একদম 100 বার, এটা একটু ক্লিয়ার। হ্যাঁ, যদি কেউ অ্যালোপ্যাথি খান বা যদি কেউ হোমিওপ্যাথি খান, তার সাথে আমাদের আয়ুর্বেদের কোনো বিরোধ নেই। উনি যে প্রশ্নটা করেছিলেন মাংস খেলে, মাংস রসুন যেগুলো উষ্ণ তীক্ষ্ণ মদ্যপান, এগুলো যদি কেউ করেন সেই ক্ষেত্রে প্রভাব কিছুটা কমতে পারে, কিন্তু যদি অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিকের সাথে আমাদের যদি আয়ুর্বেদ ওষুধ উনি খান, ঠিক আছে, তো সেটাকে ট্যাপারিং করতে হবে, সেটাকে মনিটরিং করতে হবে, কিন্তু তার কোনো বিরোধ কিন্তু মানে আপাতত কোনো বিরোধ নেই, কেন আমরা একসাথেই কাজ করি, একসাথেই আমরা চলি, সুতরাং এমনি দিক থেকেও কোনো বিরোধ নেই, ওষুধের দিক থেকেও কোনো বিরোধ নেই, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমাদের আলোচনা আশা করি আপনাদের কিছু উপকারে লাগবে।
ডাক্তারবাবু তার অমূল্য সময় এবং তার তার বাক্যালাপ আমাদের প্রত্যেকের কাজে লাগবে, এটা মানে আজ যে আলোচনা থেকে আমরা দেখলাম। আর কোনো প্রশ্ন নেই? যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই মানে অনুষ্ঠান করা সার্থক হবে এবং খুব ভালো লাগবে এবং প্রয়োজনে আগামী দিনে আসবো। নমস্কার। নমস্কার। আর আপনাদের একটা কথা বলি যে সার্টিফিকেটের ব্যাপারে, যেটা সেই সার্টিফিকেট আমরা আধ ঘন্টার মধ্যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে দেবো, এবং সার্টিফিকেটের ফার্স্ট লট যেটা ফার্স্ট যে এটা 1 ঘন্টার জন্য ওপেন থাকবে। 1 ঘন্টা যারা সার্টিফিকেট এখানে রেজিস্ট্রেশন করেছেন, সেই রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সার্টিফিকেট যারা নেবেন, প্রথম যে এটা 1 ঘন্টার জন্য লিঙ্কটা খোলা থাকবে ফিডব্যাক ফর্ম, তাতে যারা সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন তারা কিন্তু আর দ্বিতীয়বার তার ঠিক 1 ঘন্টা পর আরেকটা ফিডব্যাক ফর্ম দেওয়া হবে। কেন? গুগল মিটের ক্ষেত্রে যেহেতু আমাদের 182 জন রেজিস্ট্রেশন করেছিলেন, প্রথম 100 জন আমরা সার্টিফিকেট তাদেরকে দিতে পারবো, আবার আমাদের আরেকটা একই সার্টিফিকেট একই জায়গা থেকে হবে। আবার যদি আপনারা প্রথমে নিয়ে দ্বিতীয়বার করেন তাহলে ডবল হয়ে যাবে। অর্থাৎ সেটা আমরা অনুরোধ করবো যে কেউ দ্বিতীয়বার সার্টিফিকেট নেওয়ার পর দ্বিতীয়বার ওই ফিডব্যাক লিংকে গিয়ে ফিডব্যাক দেবেন না, সার্টিফিকেট ডাউনলোড করবেন না। সবাইকে আয়ুর্বেদিক দিবসের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান উপলক্ষে যে ডাক্তারবাবুকে পেয়েছি, ডাক্তারবাবুর প্রতি অশেষ কৃতজ্ঞতা। এবং আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, বেঙ্গল নিউজ আমাদের যে মিডিয়া পার্টনার, তাকেও অশেষ কৃতজ্ঞতা জানাই। তার কাছ থেকে আমরা অনেক ভিউয়ার্সের প্রশ্ন পেয়েছি, তাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, ডাক্তারবাবু দিয়েছেন। জানি না কতটা দিতে পেরেছি, তবে আপনাদের যদি মানে মনে শান্তি হয়, যদি শান্তির কথা খুশি লাগে, লিখেছেন, যে তাহলে অনেক আমার এই তারা কৃতজ্ঞতা উপকার সার্থক পেয়েছেন, হবে। লিখেছেন এখানে সার্টিফিকেট দিয়েছেন তারা, যে অনুষ্ঠান খুব ভালো হয়েছে। ধন্যবাদ আপনাদের, প্রত্যেকে ভালো থাকুন। আমরা চেষ্টা করব আগামী দিনে আপনাদের কাছে এই আনিসা স্কুল ফর যোগ কালচারের বিশুদ্ধ যোগচিত্ত বিকাশে আমার সঙ্গে যারা আছে এখানে সামনে ক্যামেরার ওদিক থেকে, আমাদের অরিজিৎ সাউ, শান্তিরঞ্জন পাল, মালতী মন্ডল, এরা সবাই ছিলেন এখানে উল্টো দিকে। আর সোমেন চক্রবর্তী বেঙ্গল নিউজের, তিনিও ছিলেন। তার সকলকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, শুভরাত্রি, খুব ভালো থাকুন।